সাদিকের আসার খবরে সিদ্দিকা পরদিন সকালেই চলে আসলো। রিকশার আধ ঘন্টার দূরত্বে থাকে সে। এসেই সাদিককে পাকড়াও করে ঘরে দরজা আটকে দিল। ভাতিজার সাথে একান্ত গোপনে কথা সারবে। ফরিদার কান পাতার স্বভাব নেই। ছেলে অহনার হাতে খায় না বলে নিজেই রান্নার দায়িত্ব নিল। অহনা তাতে টুকটাক সাহায্য করতে লাগলো কেবল। সিদ্দিকা সাদিকের শুকনো মলিন মুখের দিকে তাকালো। এমন শুকনো মুখের আগে কেবল অ্যাডমিশনের রেজাল্টের দিন দেখেছিল। পছন্দের ভার্সিটিতে যখন চান্স হয়নি তখন সেই ক্ষোভে ইঞ্জিনিয়ারিংই পড়ল না, অন্য ভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে জেদি ভাতিজার পিঠে হাত বুলিয়ে বলল, অহনাকে পছন্দ হয় না? ফুপু প্লিজ। সাদিকের গলার স্বর কাতর শোনালো। সিদ্দিকা চাপা গলায় বলল, একটা মেয়ে নিজের সবকিছু ছেড়ে একা তোর হাত ধরে চলে এসেছে আর তুই এই ব্যবহার করছিস? ও কি এই ব্যবহার পাওয়ার যোগ্য? সাদিক ছোট করে বলল, ও কি ব্যবহার পাওয়ার যোগ্য তা আমি কিভাবে জানব? সিদ্দিকা এর আগে ফোনেও সাদিককে অনেক বুঝিয়েছে। এখন ওর কথা শুনে মনে হচ্ছে আগের সব বুঝানো বৃথা। যখন বুঝায় তখন বোঝে আর এরপর আবার সব আগের মতোই। হাল ছেড়ে দেওয়ার মতো করে বলল, জানিস না তো জানার চেষ্টা কর। কতদিন আর এভাবে চলবে? সব কিছুর একটা শেষ আছে। সাদিক সব জানে, বোঝে কিন্তু মানতে পারে না। সিদ্দিকা মলিন হেসে বলল, তোর সাথে আমরা ভুল করতে যাচ্ছিলাম। উপরওয়ালা আমাদের ভুলটা হতে দিলেন না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমরা কত বড় ভুল জুটির চিন্তা করছিলাম। তোদের জোর উপরওয়ালা বানিয়েছেন। এমন করলে তিনি নারাজ হবেন। এমন করিস না সাদিক, ভাগ্য মেনে নে। সাদিক কিছুই বলল না। মনের মাঝে ঢুকে পড়া কাঁটাটা আরো গভীরভাবে বিঁধে গেল শুধু। ফুপু ডেকে উঠল। সাদিক, জি ফুপু। মেয়েটার সাথে আর খারাপ ব্যবহার করিস না। ওর ফ্যামিলির কথা শুনে খুব খারাপ লাগছে। বাবা, মা, ভাই, বোন সবাইকে হারিয়ে এখানে এসেছে তোর ভরসায়, তোর হাত ধরে। ওর মামা বাড়ির সবাই তোর সাথে খারাপ করলেও ওর তো কোন দোষ নেই। মামা বাড়ির দোষ। এখানে তো সাদিক চরমভাবে ঠকেছে। বন্ধু হারিয়েছে, ভালোবাসা হারিয়েছে, সম্মান হারিয়েছে। বোনের বিয়ে বলে দাওয়াত দিতে বাড়ি নিয়ে গেছিল অহনার মামাতো ভাই। আর এরপর বদনাম করে রটিয়েছে। সাদিকের খারাপ নজর অহনার দিকে আছে। জোর জবরদস্তি করতে চেয়েছিল মেয়েটার সাথে। অথচ এই অহনাকে সে কোনকালেই দেখেনি। লজ্জায় অপমানে চলে আসতে চাইলে সবাই এক প্রকার ধরে বেঁধেই তাদের বিয়ে দিয়ে দেয়। হিংসা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। বন্ধু যে মনে মনে ওকে এত হিংসা করত তা কি কোনোদিন জেনেছিল? জানলে কি আর বিশ্বাস করত? আমি কাউকে দোষ দিচ্ছি না ফুপু। সাদিক উদাস ভাবে উত্তর দিল। সিদ্দিকা ধীর গলায় বলল, বিয়েটা মেনে নে। নিয়েছি। সব কিছুই মেনে নিয়েছি। সাদিক সবটাই মেনে নিয়েছে। মেনে নিয়েছে তার বিয়ে হয়েছে। তার জীবনে মৌলির বদলে অন্য কেউ এসেছে। চিরজীবনের মতো ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। সবটাই তো মেনেছে। আর কি বাকি আছে? আমাদের সাদিক বুদ্ধিমান ছেলে। কারো উপর অন্যায় করবে না বলেই বিশ্বাস। সাদিক হালকা হাসল। নিজের কষ্ট গোপন করে অভিনয়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে। আজ তার উপর মোহর পড়ল। ফুপু আরো অনেক কথা বলল। সাদিক শুধু হু হাতে জবাব দিয়ে কথা শেষ করল। কথাবার্তা শেষ হলেও সিদ্দিকাকে ফরিদা যেতে দিল না। দুপুরের খাবার তাদের সাথেই খেতে বলল। সিদ্দিকা আগ্রহ ভরে খেতে বসল। সাথে টেনে নিল সাদিককেও। অহনাকে ডেকে বলল, নতুন বউ খাবার পরিবেশন করে দাও। আজ তোমার হাতে খাবো। অহনা ফরিদার দিকে এক পলক তাকালো। ফরিদা অন্যদিকে তাকিয়ে রাগ চাপার চেষ্টা করছে। অহনা ঠোঁট কামড়ে সাহস সঞ্চয় করে কাপা হাতে পরিবেশন করতে যেতেই সাদিক উঠে দাঁড়ালো। সিদ্দিকা কিছু বলার আগেই বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। ফরিদা জ্বলন্ত চোখে অহনার দিকে তাকিয়ে বলল, তোমার এই সুন্দর মুখটা নিয়ে আমার ছেলের সামনে না আসলেই কি চলে না? স্পষ্ট ঠেস দিয়ে কথা বলল। অহনা মুখ নিচু করে বারবার পলক ফেলে কান্না আটকানোর চেষ্টা চালালো। আসতে তো চায়নি, টেনে আনা হয়েছে। সে কথা কে বলবে? সিদ্দিকা খাবার রেখে উঠে দাঁড়িয়ে বলল, আমি চলে যাচ্ছি। আপনার ছেলেকে বলবেন, যেদিন বউকে যথাযথ সম্মান দেবে সেই দিনই যেন আমাকে ফুপু বলে মানে। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ফরিদা অহনার উপর ফেটে পড়ল। গর্জে উঠে বলল, খাও শান্তিতে। কারো শান্তিতে খাওয়া তো পছন্দ হয় না। অলক্ষ্মী বাড়িতে এসে গেছে, শান্তি কি আর থাকবে? বিড়বিড় করে বলে প্লেট ঠেলে উঠে ঘরে চলে গেল। অহনা নীরবে খাবার ঢেকে রেখে স্টোররুমে গেল।
বাইরে জোরে জোরে বাজ পড়ার শব্দে অহনার মনে পড়ল, ছাদ জামাকাপড় মেলা আছে। সেগুলো আনতে হবে। এক দৌড়ে ছাদে গেল সে। ফরিদার দুপুরে ঘুমানোর অভ্যাস, না হলে ওকে জীবনেও বাইরে বের হতে দিত না। বাড়ির মালিক বলে কেউ আগ্রহ দেখানোর সাহস না করলেও যদি হঠাৎ প্রশ্ন করে বসে তখন মুশকিল হয়ে যাবে। তাই ওকে বের হতে দেয় না। ছাদ থেকে জামাকাপড় আনতে আনতে ভিজে গেল অহনা। জামাকাপড় এনে ফরিদার ঘরে তার কাপড় রেখে সাদিকের ঘরে গেল। সাদিক বাড়ি নেই দেখেই এই সাহস করল। ইচ্ছে ছিল জামাকাপড় রেখে চলে যাবে, কিন্তু ভাঁজ করে না গেলে যদি আবার রাগে তখন। তাই দ্রুত হাতে ভাঁজ করতে লাগল। তার নিজের শরীর ভিজে একাকার। শাড়ি ভিজে একদম শরীরের সাথে লেপ্টে আছে। সেদিকে তার ধ্যান নেই। বর্তমানে বকা খাওয়ার হাত থেকে বাঁচাই তার একমাত্র উদ্দেশ্য। হঠাৎই দরজা লাগানোর শব্দে দরজার দিকে তাকাতেই ভয়ের শিহরণ খেলে গেল শরীর জুড়ে। সাদিক কখন এসেছে জানা নেই। চোখ টকটকে লাল হয়ে আছে, শরীর ঘামছে সমানে। অহনা ঢোক গিলে হাতের কাজ ফেলেই চলে যেতে চাইল। হাত চেপে বাধা দিল সাদিক। এরপর অনেক এগিয়ে আসলো। যতটা এগিয়ে আসলে নিঃশ্বাস ভারী হয়ে আসে ঠিক ততটা। অহনা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সাদিকের চোখ টকটকে লাল। এত রেগে আছে কেন? মনের মাঝে ভয়ে এসে আঁকিবুকি করতে লাগল। এবারে মারবে নাকি? এটাই বা বাদ রাখবে কেন? সাদিক মারল না, তবে এমন কিছু করল যেটাতে অহনার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এটা তো মারার থেকেও অনেক বেশি। ঠোঁটের জ্বলন সহ্য করতে না করতেই মানুষটার অবাধ্য বিচরণ তাকে অদ্ভুত এক সুখানুভূতির শিখরে নিয়ে গেল। শরীরের প্রতিটি স্নায়ুতে অদৃশ্য কাঁপন ছড়িয়ে পড়ল মুহূর্তেই। হৃদস্পন্দন থেমে থেমে যেতে লাগল তাদের। মিলনের এই সন্ধিক্ষণে পরস্পরের নিঃশ্বাস এক হয়ে দূরত্ব ঘুচিয়ে ফেলল খুব শীঘ্রই। অদৃশ্য এই আগুনে দুজনেই সমান তালে পড়তে লাগল। বিকালে ঘুম ভাঙতেই নিজেকে সাদিকের রুমে আবিষ্কার করল। সাদিক ঘরে নেই দেখেও লজ্জায় লাল টুকটুকে হয়ে গেল সে। তাহলে কি অবশেষে স্বামী, সংসারের সুখ ওর কপালে জুটবে? আশায় বুক বেঁধে রাখল। পূর্বের অসম্মান ভুলে টুলে রাতে স্বামীর জন্য মন ভরে রান্না করল। কিন্তু সাদিক ফিরল না। ফরিদাকেও চুপচাপ দেখল। রাতে শোবার সময় সাদিকের ঘরে গিয়ে দেখল তার ব্যাগও নেই। পালালো তবে। স্থির হলো সে। আর কত অপমান সইতে হবে। কি করে ভেবেছিল, যাকে দেখলে ঘৃণা লাগে, যার হাতের ছোঁয়ায় বানানো খাবার ঘৃণা করে, তার শরীরে বিচরণ করে নিজেকে অপবিত্র মনে করবে না। সবটাই তার কল্পনা, মোহ। সব কাটুক, কাটুক, কাটুক। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সাদিক বাইরে গেছিল। ফিরে এলো বড় দুটো ফুলের বুকে নিয়ে। একটা অহনার হাতে দিয়ে আরেকটা মাহদির হাতে দিয়ে বলল, এর মাঝের একটা ফুল আমাকে দাও। কাল কিন্তু দাওনি। আমি খুব কষ্ট পেয়েছিলাম। মাহাদি কি মনে করে ছোট ছোট হাত দিয়ে ফুল ছিঁড়ে সাদিকের হাতে তুলে দিতেই মিষ্টি করে হাসল সাদিক। এরপর ছেলের কপালে চুমু দিয়ে ঘরে গেল। মাহাদি নিজের মনে খেলছিল। সাদিক ওকে পাশ কাটিয়ে অহনাকে খুঁজতে রান্নাঘরে যেতেই থমকে গেল। অহনা বেকিং করছে, খুব মনোযোগ দিয়ে কেক বানাচ্ছে। সাদিক ভেতরে এসে ঘাড় কাত করে অনেকক্ষণ দেখে বলল, এত কেক বানিয়ে কি করবে? দোকান দেবে নাকি? দোকানে দেব। অহনা ছোট করে উত্তর দিতেই সাদিক কপাল কুঁচকে বলল, মানে? আমার বানানো কেক হোটেলে যায়। ওরা এগুলো প্রসেস করে বিক্রি করে। আর এগুলো করেই সংসার চালাও, তাই তো? অহনা নীরবে মাথা নাড়িয়ে সায় জানালো। সাদিক কিচেন কেবিনের উপর উঠে বসে একটা কাপকেক হাতে নিয়ে বলল, তুমি পুরো লসে ডুবে আছো। আমার কাছে থাকলে এতদিনে নিজের বেকারি খুলতে পারতে। কার হাত ধরে যে ঘর ছেড়েছ? পুরো লস প্রজেক্ট। অহনার নজর সাদিকের হাতে ধরা কাপকেকের উপর। এসব উল্টাপাল্টা কথায় কান দেয়নি মোটেও। সাদিক গভীর দৃষ্টিতে কাপকেক উল্টে পাল্টে, গন্ধ শুকে দেখছে। অহনা চাপা গলায় বলল, সব গোনা কেক। নষ্ট করবেন না প্লিজ। 1 ঘন্টার মাঝে ডেলিভারি দিতে হবে। সাদিক কাঁধ নাচিয়ে বলল, আগে দেখি কেমন কেক বানাও। না হলে কাস্টমারের কাছে মান থাকবে না। বলেই টুপ করে খেয়ে ফেলল। মাথা নেড়ে বলল, হুম, মজা আছে। সব কি একই ফ্লেভারের? অহনা উত্তর দিল না। এরপরের ঘটনা সে বুঝে গেছে। সাদিক খুঁজে খুঁজে আলাদা আলাদা ফ্লেভারের কয়েক পিস খেয়ে ফেলল। নিজে খেয়ে শান্তি না পেয়ে অহনার মুখেও ঢুকিয়ে দিল। এরপর মাহাদির জন্য গোটা 3 নিয়ে তবেই রান্নাঘর ছাড়ল। অহনা দীর্ঘশ্বাস ফেলল। আর মাত্র 2.5 মাস। অতিরিক্ত আরও কেক বানানোয় কাজ বেড়ে গেল। ডিম না থাকায় ডিম কিনে আনতে হলো। এরপর দেখে ভ্যানিলা আর স্ট্রবেরি এসেন্স শেষ। আবার সেগুলো আনতে হলো। এসব করতে করতে দুপুর হয়ে গেল।
এরপর কেক ডেলিভারি দিয়ে তবেই ছুটি। গতরাতের বৃষ্টিতে জমে যাওয়া কাদায় আচ্ছামতো খেলেছে মাহাদি। উস্কানি দিয়েছে সাদিক। মাহাদিকে সেখান থেকে তুলে গোসলে নিয়ে গেল। ছেলেকে গোসল করাতে করাতে নিজেও অর্ধেক ভিজে গেল। গোসল শেষে অর্ধভেজা শরীরে ছেলের হাত ধরে বাইরে আসতেই সাদিকের দৃষ্টিতে পড়ে গেল। সামনের মানুষটার বুনো দৃষ্টি তার ভেজা অঙ্গে বুঝে অস্বস্তিতে গাঢ় হয়ে গেল। ছেলের দিকে ঝুঁকে বলল, তুমি বারান্দায় রোদে গিয়ে বসো, মা চেঞ্জ করে আসবে এক্ষুনি। মাহাদি মাথা নেড়ে সাদিকের পাশ কাটিয়ে চলে গেল। দূরত্ব এখনো ঘোচেনি তাদের। অহনা দ্রুত পা চালিয়ে ঘরে গেল। ওয়ারড্রোবের ড্রয়ার খুলে জামা খুঁজতে খুঁজতেই পেছনে দরজা লাগানোর শব্দ পেল। জমে গেল সে। নড়ার আর ক্ষমতা রইল না। এই পরিস্থিতি থেকে না আগে বাঁচতে পেরেছে আর না এখন বাঁচতে পারছে। প্রতিটি ভারী কদমের সাথে ওর বুকের ভেতরের টিপটিপ শব্দ আরও বাড়তে লাগল। সাদিক পেছনে এসে দাঁড়িয়ে তার কোমর চেপে বুকের সাথে আটকে ধরল। হাত কোমর ছাড়িয়ে পেট জড়িয়ে ধরতেই অহনা হাত খামচে ধরল। সাদিকের গরম নিঃশ্বাস কাঁধে পড়তেই কেঁপে উঠল সে। নিঃশ্বাসের দ্রুত বেগ সামলাতে না পেরে একদময় নিজেকে সঁপে দিল। সাদিক আগলে নিল সম্পূর্ণভাবে। ঠিক যেমন 6 বছর আগে আগলে নিত ঠিক তেমন ভাবেই। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে বিরক্ত মাহাদির সামনে হাজির হলো অহনা। সদ্য গোসল করায় চুল দিয়ে টপাটপ পানি পড়ছে তার। মাহাদি খিলখিল করে হেসে বলল, মাহাদিও গোসল করেছে, আম্মুও গোসল করেছে। অহনা হেসে ছেলের মাথায় চুমু দিল। পেছনে পেছনে আসলো সাদিক। ওরও চুল ভেজা। মুখ বেজার করল মাহাদি। লুকানোর জায়গা না পেয়ে মাকে জাপটে ধরল। অহনা অবাক হলো না। অন্য সময় বাবা বাবা বলে মাথা খারাপ করে দেয়, অথচ বাবাকে পেয়ে কাছে যাওয়ার নামও নিচ্ছে না। সাদিক ভ্রু বাঁকিয়ে ছেলের দিকে তাকালো। নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে পারত না সে নিজেও। ছেলেটার সব অভ্যাস তার মতো হতে হবে কেন? মায়ের মতো সব মেনে নিলেই তো হয়। সাদিক আবার আসলো মাস দুয়েক পর, তাও মায়ের জোড়াজুড়িতে। অহনা সাদিকের ঘরেই থাকে এখন। সেদিন স্টোররুমে যেতে চেয়েছিল কিন্তু ফরিদা মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলেছিল, প্রতিদিনের ঢং ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখো। বাইরের লোকের সামনে অপমান করার দরকার নাই। আসল কথা ছিল অন্য কিছু। খলিল সাহেব বোনের কথায় 1 বর্ষর তালা স্টোররুমে ঝুলিয়ে দিয়েছিল। সাথে কথা শুনিয়েছিল ফরিদাকে। তাই এই রাগ। অহনা বেশ বুঝেছিল তার ফুপু শাশুড়ির বেশ প্রভাব আছে এই বাড়িতে। সেবার সাদিক আসলো সকাল সকাল। সারা সকাল ঘুমিয়ে বিকালে সেই যে বাইরে গেল, ফিরল গভীর রাতে। তারপর ড্রয়িং রুমে খেলা দেখার অজুহাতে বাকি রাতটুকু কাটিয়ে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন এমনই গেল। অহনার সাথে খারাপ ব্যবহার কি, কোন ব্যবহারই করে না। ডাকা তো দূর, নজর তুলে দেখে না পর্যন্ত। অহনা বেশ বোঝে, রাতে যতক্ষণ সে ঘরে থাকে ততক্ষণ তার স্বামী ফেলে না। ভোরবেলা সেও ঘর ছাড়ে আর সাদিকও ঘরে ঢোকে। অহনার আর কি হয়ে গেছে আগাছা, শিকড় গভীর জন্য তুলে ফেলতেও পারছে না। তবে চতুর্থ দিনের দিন একটা ঘটনা ঘটে গেল। ফরিদা সাদিকের এক গাদা কাপড় ওর হাতে তুলে দিল। সবগুলো ধুতে হবে। অহনার কাপড় ধোয়ার তেমন অভিজ্ঞতা নেই। ফরিদা অন্য কারো কাপড় ধোয়া পছন্দ করে না, জন্য নিজের কাপড় নিজেই ধুয়ে ফেলে। আর খলিল সাহেব কোনোদিনও ময়লা কাপড় বাড়ি আনেননি। তাই অন্য সব কাজে বেশ পটু হলেও এই কাজে সে আনারই থেকে গেছে। আজ ফরিদার কোমরে আর পিঠে দারুণ ব্যথা হচ্ছিল। বলা চলে এক প্রকার বাধ্য হয়েই অহনার হাতে কাজটা তুলে দিল। সাদিকের ফিরে যাওয়ার সময়ও হয়ে এসেছে। অহনা ভয়ে ভয়ে সব ধুলেও সাংঘাতিক ভুল করে ফেলল। সাদা আর রঙিন টি শার্ট একসাথে ভিজালো। আরেকদিকে একসাথে ভিজিয়েছে প্যান্ট আর শার্ট। সেখানে সাদিকের শখের সাদা প্যান্ট আর ফরমাল সাদা শার্ট ছিল। আর ছিল মৌলির নিজের হাতে ডিজাইন করে দেওয়া সাদা পাঞ্জাবি। সবগুলো সাদা কাপড়েরই বেহাল দশা হয়ে গেল। কোনোটা নীল রঙের ছোপ দাগ পড়ল তো কোনটায় লাল রঙের। আর মৌলির দেওয়া পাঞ্জাবিতে তো এক এক জায়গায় এক এক কালার বসে গেল। অহনা অত সব বুঝল না। রং যে হতে পারে কিংবা ওগুলো যে প্লেন সাদা ছিল সেটাও বুঝল না। ও তো সরাসরি পানিতে ডিটারজেন্ট গলিয়ে ভিজিয়ে রেখেছিল, ঘণ্টাখানেক পর হালকা কেচে ধুয়ে ফেলেছিল। কড়া রোদে করকরা শুকে যাওয়ার পর বিকালে তুলে আনলো, এরপর আয়রন করে বিছানায় সুন্দর করে ভাঁজ করে রেখে রাতের রান্না করতে গেল। ফরিদার শরীর খারাপ জন্য আবারও রান্নার দায়িত্ব পেয়েছে সে। না হলে সাদিক আসলে সে রান্নাঘরের কাজ থেকে ছুটি পেয়ে যায়। সাদিক আসলো 9টার দিকে। ফরিদা খাবার খেয়ে শুয়ে পড়েছে। অহনা রান্নাঘর থেকে দেখল সাদিক হাতে পাঞ্জাবি নিয়ে বড় বড় পা ফেলে মায়ের ঘরের দিকে যাচ্ছে। মিনিটের মধ্যে আবার চলে এলো। অহনার চোখ সরাতে না সরাতেই সাদিক রান্নাঘরে এসে হাজির।
চোখ সেদিনের মতোই লাল হয়ে আছে। আবার কি সেদিনের মতো কিছু করবে? ঢোক গিলল অহনা। গতবারের মতো এবারেও ধারণা ভুল প্রমাণিত হল। সাদিক অহনার হাত মুচড়ে ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন? মানুষের ইমোশনের কোন মূল্য নেই? বিয়ে হয়েছে জন্য যা খুশি তাই। খবরদার যদি আর কোনোদিন আমার জিনিসে হাত দিয়েছ তাহলে হাতকে টে ফেলে দেব। অহনা চোখ খিচে বুজে রইল। ব্যথায় টু শব্দটাও করল না। কথা শেষে সাদিক ওর মুখের উপর পাঞ্জাবি ছুঁড়ে চলে গেল। কি হলো কিছুই বুঝল না অহনা। মেঝে থেকে পাঞ্জাবি তুলে দেখতে লাগল। কান্না আটকানোয় চোখ জ্বলছে। ফরিদা কাতরাতে কাতরাতে এসে বলল, সাদা জামা যে আলাদা ধোয়া লাগে তা জানো না? বাপের বাড়িতে কি খালি ছেলে ফাঁসানো শিখে এসেছ? অহনা সাদিকের পাঞ্জাবি হাতে মাথা নিচু করে চুপ করে রইল। সে রাতে সাদিক বাড়ি ফিরল না। অহনা অনেক রাত পর্যন্ত পাঞ্জাবির রং উঠানোর চেষ্টা চালালো। কিন্তু কাজ হলো না, উল্টে কাপড় পাতলা হয়ে গেল। সাদিক ফিরল ভোরের দিকে। অহনা পাঞ্জাবি শুকাতে দিয়ে খাটে বসে বসেই ঘুমিয়ে গেছে। ইচ্ছা ছিল পাঞ্জাবি শুকানোর পর লেবু দিয়ে ঘষে আবার চেষ্টা করা। তার আগেই ঘুমিয়ে পড়েছে। সাদিক ঘুমন্ত অহনার দিকে এক পলক তাকালো, শুধু প্রথমবারের মতো অন্য নজরে। না রাগ, না ক্ষোভ আর না কামনা। সেই দৃষ্টিতে পরিচিত হবার ভাব ছিল। সারারাত যে কেমন ছটফট করে কাটিয়েছে তা একমাত্র সেই জানে। মৌলি ওর জীবনে আসা প্রথম নারী, প্রথম ভালোবাসা। যখন ভালোবাসাটাই বুঝত না তখন থেকেই টান অনুভব করত। সময়ের সাথে সাথে সেই টান ভালো লাগা, এরপর ভালোবাসায় রূপ নিয়েছে। কোনোদিন অন্য কাউকে জীবনে আশাও করেনি। অপরদিকেরও সেই হাল। তার বিয়ের কথা শুনে হসপিটালে ভর্তি ছিল মৌলি। এরপর একদম চুপচাপ হয়ে গেছে। কাজিনদের মধ্যে আর কেউই ওর সাথে ভালোভাবে কথা বলে না। এই একটা মানুষের জন্য সে সব হারিয়েছে, সব। সারারাত মসজিদে কাটিয়েছে সাদিক। নামাজ পড়ে প্রার্থনা করেছে নিজের অশান্ত মনের শান্তির জন্য। এরপর ফরজের সিদ্ধান্ত নিয়েছে, জীবন থেকে পুরনো স্মৃতি সব মুছে ফেলবে। পাঞ্জাবিটাই হয়তো সূচনা ছিল। না হলে এত বছর কাদার ছিটা পর্যন্ত যে পাঞ্জাবিতে লাগেনি সেই পাঞ্জাবি হুট করে ধুতেই বা কেন যাবে, আর এই অবস্থাই বা কেন হবে? অভিনয়ের জন্য প্রস্তুত ছিল আগে থেকেই। এখন বাস্তবের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিল। বিছানায় বসে চুল খামছে অনেকক্ষণ ভাবল। এরপর মৌলির দেওয়া সমস্ত জিনিস ছাদে নিয়ে পুড়িয়ে ফেলল। এরপরের শেষকাজ হিসেবে ঘরে ফিরে অহনাকে ডেকে তুলল। প্রথমবারের মতো নরম গলায় বলল, সরি। অহনা ভয়ার্ত মুখে ফ্যালফ্যাল করে তাকালো। সাদিক ওর দিকে তাকাতে পারল না। চোখ নিচের দিকে রেখে ছোট করে বলল, গতরাতের জন্য। আর অহনা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েই রইল। সাদিক বার কয়েক পলক ফেলে বলল, বাকি সব কিছুর জন্য। বলেই আর থাকল না। অহনা বুঝতে চেষ্টা করল অনেক। ব্যবহারের জন্য ক্ষমা চাইল কি? কিন্তু কেন? ও তো এসব চায় না। আসলে কি চায় তা ও নিজেই জানে না। শুধু চায় ঘুমাতে। হ্যাঁ, ঘুমাতে চায় অনেকক্ষণ। অনেকদিন হলো ঠিকমতো ঘুমায় না। ঘুমে ঢুলতে ঢুলতে আবার ঘুমিয়ে পড়ল। সাদিক আবার ডেকে তুলল। একদম রেডি হয়েই এসেছে। অহনা চোখ কচলে উঠে বসল। ওর মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ঘুমের রেশ কিছুতেই কাটছে না। সাদিক মৃদু গলায় বলল, আমি চলে যাচ্ছি। মাকে বলে দিও। আর এটা তোমার হাত খরচের জন্য। অহনার হাতে কিছু টাকা জুয়ে দিয়ে ভারী কদমের চাপ ফেলে চলে গেল। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সে। কখনো তো এটা কল্পনাই করেনি, তাহলে এমন স্বপ্ন কেন দেখছে? যদি স্বপ্ন না হয় তাহলে কি? রাতেই না মারতে আসলো, এখন আবার এত ভালো করে কথা। জিন ভূতের আছরও হতে পারে। অহনার জানার কথা নয়, সাদিক এই সম্পর্ক মানতে নিজেকে ঠিক কতবার ভেঙেছে আর এখনো ভেঙে চলেছে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সারা সকাল টিভিতে আর্ট বিষয়ে ডকুমেন্টারি দেখেছে মাহাদি। সাদিক বাইরে ছিল আর অহনা নিজের কাজে ডুবেছিল। ছেলের এতক্ষণ ডকুমেন্টারি দেখার ফলাফল পেতে হতো ছেলের বাবাকে। নিজের প্রিয় টি শার্টের বেহাল দশা দেখে সাদিক রাগ নিয়ে অহনার সামনে হাজির হলো। টি শার্ট অহনার মুখের সামনে ধরে বলল, দেখো তোমার ছেলে কি করেছে। হকচকিয়ে গেল অহনা। টি শার্ট হাতে নিয়ে চিন্তিত গলায় বলল, মাহাদি তো দুষ্টু না, কোনোদিন এমন করেনি। তো কি আমি মিথ্যে বলছি? সাদিক চেঁচিয়ে উঠল। অহনা থতমত খেয়ে গেল। পুরোটি শার্ট জুড়ে রঙের কাজ দেখা যাচ্ছে। বোধ হয় কিছু আঁকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আঁকাটা সম্পূর্ণ হওয়ার আগেই টি শার্ট হাতছাড়া হয়ে গেছে। অহনা আমতা আমতা করে বলল, আচ্ছা, আমি এটার দাম দিয়ে দেব।
ভয়ঙ্কর রাগল সাদিক। অহনার হাত মুচড়ে গর্জে উঠে বলল, আমাকে টাকার গরম দেখাচ্ছ? অহনা ব্যথায় আর্তনাদ করে উঠতেই কোথা থেকে মাহাদি ছুটে আসলো। কাঁদতে কাঁদতে সাদিকের পায়ে ছোট ছোট হাত দিয়ে মারতে মারতে বলতে লাগল, আম্মুকে ছাড়ো, আম্মুকে ছাড়ো। কান্নার বেগ বাড়তেই লাগল। সাদিক বিস্মিত হয়ে ছেড়ে দিতেই অহনা ছেলেকে কোলে তুলে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্মিত সাদিক এইটুকু ছেলের কাছে অপরাধী হয়ে জায়গা ত্যাগ করল। রাতে শোয়ার পর মাহাদি সাদিকের ঘরে আসলো। ছোট হাতের মুঠ খুলে 10 টাকার দুটো নোট বাড়িয়ে দিয়ে রাগী গলায় বলল, এই নাও লাল টাকা, তোমার জামার দাম। আম্মুকে যদি আবার ব্যথা দিয়েছ তাহলে তোমাকে আবার মারব। সাদিক বিস্ময় টাকা দুটো হাতে তুলতেই মাহাদি যে পথে এসেছিল সেই পথেই চলে গেল। তাকে আর কোন কথাই বলতে দিল না। পরের দিন আবার সবুজ টাকা নিয়ে হাজির। সদ্য জেনেছে, লাল টাকার থেকে সবুজ টাকার মান বড়। সাদিকের সামনে সবুজ টাকা ধরে বলল, এই নাও টাকা, এবারে তোমার বড় জামা দাও, আমি টাইগার আঁকব। সাদিক চোখ ছোট ছোট করে 20 টাকার নোট হাতে তুলে বলল, এই 20 টাকায় আমার জামা কিনবে? মাহাদি মাথা উপর নিচ করে সায় জানালো। সাদিক হেসে ফেলে নিজের প্লেন হোয়াইট টি শার্ট ছেলের হাতে তুলে দিতেই নাচতে নাচতে মাহাদি চলে গেল। বিকালের দিকে টি শার্টে টাইগার এঁকে সাদিকের সামনে হাজির। কাঁচা হাতে রাখানো বাচ্চা টাইগারের টি শার্ট ওর সামনে রেখে হাত পাতল। ভ্রু বাঁকালো সাদিক। ভ্রু নাচিয়ে জানতে চাইল আবার কি। মাহাদিও ওর মতো ইশারায় টি শার্ট দেখিয়ে বুঝালো, ওর আঁকানো টি শার্টের মজুরি চাচ্ছে। সাদিক হাসি চেপে বলল, এটা তো তুমি কিনে নিলে। মাহাদি উপর নিচ করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এখন তোমার কাছে সেল করব। সাদিক আগেই দেখেছে, বয়স কম হলেও মাহাদির উচ্চারণ অনেক স্পষ্ট। আবার কথায় কথায় স্পষ্ট ভাষায় ইংরেজি উচ্চারণও বলে। সাদিক টি শার্ট খুলে ডিজাইন দেখে বলল, আমি এটা কিনব না, পছন্দ হয়নি। মাহাদির মুখ অন্ধকারে ছেয়ে গেল। সাদিকের টি শার্টে এর আগে রংবেরঙের আর্ট দেখেছিল, তাই একে দিয়েছে। ভেবেছে পছন্দ করে কিনে নেবে, কিন্তু তা হলো না। সাদিকের হাত থেকে টি শার্ট নিতে নিলেই সাদিক হাত সরিয়ে ফেলে বলল, এটা বিক্রি করবে কেন? আম্মুর জন্য টাকা ইনকাম করব, যাতে আম্মুর আর কষ্ট না হয়। মাহাদি ছোট কিন্তু অনেক বুঝদার। পুরো সকাল ডকুমেন্টারিতে আর্ট করে যে ইনকাম করা যায় তা দেখেছে, বুঝেছে, আবার কাজে করে দেখিয়েছে। বড় মানুষরাও যা বোঝে না, এই ছোট বাচ্চাটা তা বুঝে ফেলেছে অতি দ্রুত। এটা বলাই যায়, সব হারিয়েও অহনা একটা খাঁটি সোনা পেয়েছে। সাদিক বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, কত টাকায় বিক্রি করবে? নীল টাকায়। উচ্ছ্বাসিত হলো মাহাদি। সাদিক ভ্রু বেঁকিয়ে বলল, 20 টাকায় কিনে 100 টাকায় বিক্রি। ভালোই তো বিজনেস বোঝো। বলেই পকেট থেকে 100 টাকার নোট বের করে ছেলের হাতে তুলে দিল। মাহাদি খুশি মনে চলে গেলেও কিছুক্ষণ পর রেডি হয়ে আবার আসলো। সাদিকের হাত টেনে বলল, কালার কিনবো, চলো। সাদিক হেসে ফেলে গেল সাথে। 100 টাকা ইনকাম করলেও কালার কিনল 1000 টাকার। অহনা ফিরে এসব দেখে মাহাদিকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, কারো থেকে কিছু নিতে হয় না বাবা, তোমাকে তো আম্মু কালার কিনে দেয়। মাহাদি মাথা নেড়ে নেড়ে বুঝালো, ও একটা নীল টাকা ইনকাম করেছে, সেই টাকাতেই এসব কিনেছে। অহনা তপ্ত শ্বাস ফেলে বলল, এগুলো কিনতে ওই নীল টাকা অনেকগুলো দরকার, তুমি আর নিও না, ঠিক আছে? মাহাদি বুঝে মাথা নাড়ল। তারপর অহনা যেতেই কালার উঠিয়ে সাদিকের ঘরে গেল। সাদিক দরকারি মিটিং করছিল। মাহাদিকে দেখে বসতে বলে দ্রুত মিটিং শেষ হেসে বলল, কি ব্যাপার, কালার নিয়ে ঘুরছো কেন? আরও টি শার্ট লাগবে? মাহাদি মাথা নেড়ে বলল, তোমাকে কালার ফেরত দিয়ে দেব। আম্মু বলেছে, এগুলো কিনতে অনেক নীল টাকা লাগে। আমার অত নাই, পরে নেব তোমার থেকে। সাদিকের মুখ থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তোমার আম্মু মিথ্যে বলেছে, একটা নীল টাকা দিয়েই কেনা যায়। মাহাদি সজোরে মাথা নাড়ল, না, আম্মু মিথ্যা বলে না। বলেই কালার ফেলে এক দৌড়ে চলে গেল। সাদিকের ইচ্ছে হলো সবগুলো রং বাইরে ফেলে দিক, কিন্তু রাগ সংবরণ করল। দ্রুত পায়ে অহনার কাছে গিয়ে চাপা গলায় চোটপাট করল অনেকক্ষণ। অহনা মাথা নিচু করে সব শুনল চুপ করে। সাদিক চুপ থাকল না। অহনাকে টেনে নিয়ে তাকে দিয়েই মাহাদির হাতে রং তুলে দেওয়ালো। মাহাদি খুব খুশি হয়ে কালার করতে বসে গেল। পরের দিন লোকাল বাজার থেকে অনেকগুলো কমদামি সাদা গেঞ্জি কিনে ছেলের হাতে তুলে দিল সাদিক। এরপরের কয়েকদিন বাবা ছেলের টি শার্ট বিক্রির বিজনেস চলল। যেখানে ক্রেতা হলো বাবা আর বিক্রেতা হলো ছেলে। অহনার জ্বর এসেছে।
থার্মোমিটারে মাপলে বোধ হয় 103 ঘর ছাড়িয়ে যেত। ঔষধ খেয়ে কিছুই হয়নি। 2 দিন জ্বরে অমনি কাতরালো। মেয়েটার জ্বরে তাপা মুখ দেখে মায়া হলো ফরিদার। এই অবস্থায়ও ঘরের সব কাজ নিজ হাতে করছে। কোমর আর পিঠ ব্যথা সহ্য করে সে নিজেও কিছু করতে চেষ্টা করে। এর মাঝে সাদিক আসলো হুট করে। গম্ভীর, চিন্তিত মুখ। অহনার অবস্থা দেখে মুখ আরো শুকিয়ে গেল। ফরিদার থেকে জানতে পারল, জ্বর 2 দিন হলো। তড়িৎ হসপিটালে নিয়ে গেল অহনাকে। অহনাকে বসিয়ে সিরিয়াল দিতে গেল। অহনা চুপচাপ বসে রইল। ওর থেকে একটু দূরে একটা মেয়ে বসে আছে চুপচাপ। দৃষ্টি অহনার দিকে স্থির। অহনার আচমকা দৃষ্টি ওইদিকে যেতেই সে থমকালো। সুন্দর, টানা টানা চোখের মেয়েটাকে ও চেনে। এই চেহারা ভুলবার নয়। মৌলি এসেছিল বাড়িতে। মুখে ছিল অবজ্ঞার হাসি। 2 মিনিট ওকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চলেও গেছিল। সুন্দর দেখতে মেয়েটির সাথে সাদিককে খুব সুন্দর মানাতো। কেউ একবার দেখলে আর নজরই ফেরাতে পারত না। অহনার নিজেকে খুব অপরাধী মনে হলো। কাচুমাচু হয়ে বসে চোখ সরিয়ে ফেলল। সামনের ওই মেয়েটির দিকে তাকালে নিজেকে এত অপরাধী যে লাগে। সাদিক হাতে পানির বোতল নিয়ে এসে অহনার সামনে দিয়ে বলল, 1 ঘন্টার পরের সিরিয়াল। এতক্ষণ কি এখানে থাকবে নাকি একটু বাইরে হাঁটবে? অহনা বোতল হাতে নিল চুপচাপ। প্রশ্নের উত্তর আর দিল না। টলটলে চোখে ওর দিকে তাকিয়ে আবার মৌলির দিকে তাকালো। সাদিকের কপাল কুঁচকে গেল। ঘাড় ঘুরিয়ে অহনার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দৃষ্টি আটকে গেল মায়াবী চেহারাটার দিকে। একসময় যার চোখের দিকে তাকালে আর চোখ ফেরাতে পারত না, আজ সেই চোখের দৃষ্টি থেকে বাঁচতে চোখ সরিয়ে ফেলল দ্রুত। মৌলির নজর অহনার দিক থেকে সরে সাদিকের দিকে গেছে। সাদিককে তার দিকে এক পলক তাকাতে দেখে স্মিত হেসে এগিয়ে আসলো। সাদিকের ঠিক পাশে দাঁড়িয়ে বলল, সুন্দরী বউ পেয়ে কাজিনকে ভুলে গেলে সাদিক ভাই? দেখেও না দেখার ভান করছো যে? সাদিক চোখ সরিয়ে মৃদু গলায় বলল, ভুলিনি। কেমন আছিস? মৌলি এক গাল হেসে বলল, অনেক ভালো। একদম রিল্যাক্সে আছি। ইদানিং নিজেকে খুব হালকা হালকা লাগে। পাখি টাখি হলাম নাকি বুঝতে পারছি না। অহনা ব্যথিত চোখে দুইজনকে দেখে চোখ সরিয়ে নিল। পাশাপাশি দাঁড়ানোয় কি সুন্দর লাগছে। নিজেকে এদের মাঝে পরগাছা মনে হচ্ছে, শরীরে বল থাকলে এক্ষুনি এদের মাঝ থেকে সরে যেত। মৌলির পরের কথা ওর কানে সীসার মতো ঢুকল। তোমার অল্প বয়সী মেয়ে পছন্দ তা তো জানতাম না। আর কি কি পছন্দ বদলেছে বলো তো? আচ্ছা ভালো কথা। এখানে কি প্রেগন্যান্সি টেস্ট করাতে এসেছো? এত বড় খবর আমাদের থেকে লুকাচ্ছ তুমি? ভেরি স্যাড। আমাদের প্রথম ভাতিজা ভাতিজি। আর আমাদের থেকেই লুকাচ্ছ। সবাই শুনলে কত কষ্ট পাবে বলো তো? কিসব কথাবার্তা বলছে? নিজেকে গুটিয়ে ফেলল অহনা। এখান থেকে সরার সর্বোচ্চ চেষ্টা চালাতে লাগল। মৌলির কথায় সাদিকের চোয়াল শক্ত হয়ে গেল। কথা ঘুরিয়ে শক্ত গলায় বলল, তুই কি একাই এসেছিস? মৌলি হা হা করে হেসে উঠল। বলল, কি যে বলো, একা আসবো না তো কার সাথে আসবো? আমার তো আর হাবি নেই। থাকলে দেখা যেত। সাদিকের ধৈর্যের সীমা পেরিয়ে যাওয়ার আগেই চলে যেতে চাইল। অহনার তপ্ত হাত শক্ত হাতে চেপে বলল, চলো অহনা, পরে আসা যাবে। এতক্ষণ এখানে থাকতে হবে না। আমার কাজ আছে একটু। অহনা সাদিকের আশ্রয়ে দাঁড়িয়ে ওর বাহুর আড়ালে নিজেকে গুটিয়ে নিল। মৌলি গালে হাত দিয়ে বিস্মিত হওয়ার ভান করে বলল, আরে বাপরে, প্রেম দেখি উতলে উতলে পড়ছে। চিন্তা করো না সাদিক ভাই, তোমার বউকে আমি খেয়ে ফেলবো না। তুমি তোমার কাজ সেরে আসো, ততক্ষণ তোমার বউয়ের সাথে একটু আড্ডা দেই। ছেলে পটানোর টিপস নেই একটু? সাদিক না কিছু বলতে পারছে আর না সইতে পারছে। অহনার হাত টান দিয়ে বলল, অহনা, লেটস গো। অহনা একটু মৌলির সাথে কথা বলতে চায়। মৌলি সাদিকের সাথে খারাপ ব্যবহার করছে। ভুল বুঝছে তাকে। সত্যিটা জানাতে চাচ্ছে তাকে। সাদিকের হাত থেকে নিজের হাত টেনে বলল, আমি একটু থাকি। সাদিক অহনার চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, থাকতে হবে না। সিদ্দিকা আসলো দেখা। সাদিক আর অহনাকে দেখে অবাক হয়ে বলল, সাদিক, তোরা কখন আসলি? মৌলি তাচ্ছিল্যের হাসি হেসে ব্যঙ্গ করে বলল, তোমার ভাতিজা বউকে ছাড়া থাকতে পারে না মা। প্রতি সপ্তাহে ছুটতে ছুটতে চলে আসে। সাদিক নিজের রাগ সামলাতে অন্যদিকে তাকিয়ে রইল। সিদ্দিকা চোখ গরম করে মৌলির দিকে তাকাতেই মৌলি হেসে বলল, সরি সরি, আমি এই থাকলাম ভাবির কাছে, তোমরা ফুপু ভাতিজা কথা বলো। আমরা ননদ ভাবি কথা বলি। বলেই অহনা যে চেয়ারে বসেছিল, মৌলিও ঠিক সেই চেয়ারে বসে পড়ল। সাদিক 2 পা পিছিয়ে গেল। অহনা সাদিকের বাহু খামচে কান্না আটকাল।
কান্না পাচ্ছে তার। এই অপরাধের বোঝে নিতে সে অপারগ। সাদিক ফুপুকে দেখে একটু নিশ্চিন্ত হয়ে বলল, ফুপু, আমার একটা কাজ আছে। আধ ঘন্টার মতো লাগবে। আপনি একটু অহনাকে দেখাবেন প্লিজ। সিদ্দিকা মাথা নেড়ে সাই জানিয়ে বলল, ঠিক আছে যা, চিন্তা করিস না। সাদিক অহনাকে সিটে বসিয়ে চলে যেতেই গুটিয়ে বসল অহনা। ভয়ে বুক কাঁপছে তার। সিদ্দিকা পাশে বসে টুকটাক কথাবার্তা বলল। খানিক পর মৌলির রিপোর্ট আসায় তাদের ছেড়ে রিপোর্ট আনতে গেল। আশেপাশে তেমন লোকজন নেই। অহনা চারপাশে নজর বুলিয়ে অনেক সাহস সঞ্চয় করে বিমর্ষ স্বরে বলল, মৌলি আপু, উনি আপনাকে খুব ভালোবাসে। আমি তো উড়ে এসে জুড়ে বসেছি। ওনার সাথে এমন ব্যবহার করবেন না প্লিজ। মৌলি মোবাইল রেখে ঠোঁট বেঁকিয়ে হাসল। তারপর পরিহাস করে বলল, বাবা, এত ভালোবাসা তো উড়ে এসে জুড়ে যখন বসেছ তখন আবার উড়ে গেলেই তো পারো। থাকতে কে বলেছে? অহনা চোখ নিচু করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, ঘর ছাড়া পাখি আমি, কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গাটাও নেই। কিন্তু বলা হলো না, এমনিই কি দোষ কম নাকি যে আরো দোষ নেবে? তখন ভাববে, সহানুভূতি চাচ্ছে। আসলে তো তা না, ও তো সাধারণ মেয়ে, সাধারণ একটা জীবনই চায়। মৌলি বিদ্রূপ করে বলল, আসলে কি বলো তো, তোমাদের মতো বিলো অ্যাভারেজ মেয়েরা টাকা দেখলে আর ঠিক থাকতে পারে না। কামড়ে যখন ধরেছ তখন ধরেই থাকো। এমনিতেও অন্য কারো জিনিসে আমার কোন আগ্রহ নাই। অহনা ঠোঁট কামড়ে কান্না আটকালো। সবাই এত অপমান করে কেন? তাদের কথার মাঝেই সাদিক আসলো। মৌলিকে অহনার কাছে দেখে রেগে গেল। দ্রুত এসে বলল, ফুপু কোথায়? মৌলি ব্যঙ্গ করে বলল, তোমার বউকে আমি খেয়ে ফেলিনি। উল্টে তোমার বউ তোমাদের সংসার ভেঙে আমাকে ঢুকতে অফার করছে। বলছে, তুমি নাকি ওকে ভালোবাসো না। ও চলে গেলে আবার আমার কাছে ফিরে আসবে। অফার কি গ্রহণ করব সাদিক ভাই? অহনা আকাশ থেকে পড়ল। ও কি এসব বলেছে নাকি? ওর কথার মানে কি এটা ধরে নিয়েছে? সাদিককে কি বলবে? ও কি বলেছিল? না থাক, ওর কথা বিশ্বাস তো করবে না। বিশ্বাস করার মতো কোন মানুষ না ও। তার থেকে চুপচাপ এই দায় স্বীকার করে নেওয়াই শ্রেয়। সাদিক দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, নিজেকে এতটাও নিচে নামাস না যাতে তোর নাম শুনলেও ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। বলেই অহনার হাত ধরে ডক্টরের চেম্বারের সামনে গিয়ে বসল। সিদ্দিকা এসে অল্প কথাবার্তা বলে মৌলিকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার সময় ছলছল চোখের মেয়েটিকে দেখল অহনা। বোধ হয় অনেকক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও শেষ পর্যন্ত আর পারেনি। চোখ দিয়ে অজান্তেই পানি পড়ে গেছিল। অহনা ঠোঁট কামড়ে নিজেকে সামনে শুকনো মুখের স্বামীকে দেখল। এসব কি কোন স্ত্রীর পক্ষে আদৌ সহ্য করা সম্ভব? ডক্টর খুব ডিটেইলসে চেক আপ করল অহনার। রক্ত পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এক্স রে সব করল। রিপোর্ট দিল বিকালে। বিকালে আর তার আসতে হলো না। সাদিকই রিপোর্ট নিয়ে ডক্টরের সাথে কথা বলে মেডিসিন আনল। রিপোর্ট স্বাভাবিক পেয়ে শান্ত হলো সাদিক। রাতে আলতো ভাবে অহনাকে বুকের সাথে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কখনো কি মেয়েটাকে বলা হবে, ও হুট করে কেন ছুটে আসলো? কখনো কি বলবে, ওর ভাই আর এই পৃথিবীতে নেই? ওর ভাইকে আনতে গিয়ে জেনেছে, 1 সপ্তাহ আগে বাবার মতোই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে সে। চিকিৎসা করানোর মতো কেউ ছিলই না। শুনলে কি আফসোস করবে অহনা? যেমন এখন সে করছে। এই ক্যান্সার অহনার শরীরেও বাসা বেঁধেছে নাকি ভেবে কত চিন্তিত ছিল সে। আর আজ রিপোর্ট নর্মাল দেখে যতটা শান্তি পেয়েছে, এই রকম শান্তি যে আগে পায়নি, সেসব কি বলবে? কিছু না বলাই ভালো। এই দুর্বল মনের মেয়েটি না জেনেই ভালো থাকুক। ভালো থাকুক, ভালো থাকুক। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সাদিক নিজেই মাহাদিকে তৈরি করে দিল। গ্রে টি শার্ট, ব্লু জিন্স প্যান্ট আর সাদা কেডস পরিয়ে ছেলের সাথে টুইনিং করে শপিং এ বের হলো। অহনা ভীষণ ব্যস্ত এখন। পুরোদমে কাজে মনোনিবেশ করেছে। মাহাদিকে সাদিকের সাথে মিশতে দেখে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অনেকটা চিন্তামুক্ত এখন। সাদিকের গাড়ি এই বাড়িতে রাখার জায়গা হয়নি। পাশের বাড়িতে ছোট একটা গ্যারেজ আছে। সেখানেই রেখেছে। সাদিক সেখান থেকে গাড়ি বের করে নিজে ড্রাইভিং সিটে বসে ছেলেকে পাশের সিটে বসালো। মাহাদি আগ্রহভরে গাড়ি দেখতে লাগলো। গাড়ি চালু হতেই বিস্ময় এটা ওটা প্রশ্ন করতে লাগলো। সাদিক সব প্রশ্নের উত্তর দিয়ে বলল, গাড়ি চালাবে? মাহাদি মাথা নেড়ে মন খারাপ করে বলল, আমি পারি না। আমি এখন তো ছোট, বড় হলে চালাবো। সাদিক মৃদু হেসে মাহাদিকে কোলে বসিয়ে ওর ছোট ছোট হাত স্টেয়ারিং এ রেখে হাতের উপর হাত রেখে গাড়ি চালাতে লাগলো।
মাহাদি উচ্ছ্বসিত হলো দারুণ। পুরো রাস্তা বাবার কোলে বসে গাড়ি চালিয়ে গেল। এরপর দুইজন খুব ঘোরাফেরা করল আর খুব শপিং করল। সব শেষে আবার বাবার কোলে বসে গাড়ি চালিয়ে ফিরল। ফেরার পথে মাহাদিকে মোটরসাইকেলের দিকে আগ্রহ নিয়ে তাকাতে দেখে সাদিক প্রশ্ন করল, মোটরসাইকেলে উঠবে? মাহাদি সজোরে মাথা নেড়ে বলল, না, আরিফ কাক্কুর আছে, আমি ওই গাড়িতে অনেক উঠেছি। সাদিকের কপাল কুঁচকে গেল। বিরক্তি নিয়ে বলল, আরিফ কাক্কুকে? মাহাদি মাথা ঘুরিয়ে চোখ পিটপিট করে সাদিকের দিকে তাকালো। আরিফ কাক্কুকে চেনে না? আরিফ কাক্কুকে তো সবাই চেনে, আর ওর বাবা চেনে না। মাথা নেড়ে কপাল চাপড়ে বলল, আরিফ কাক্কুকে চেনো না? নিশু আপুর আব্বু। সাদিক বিরক্তিকর শব্দ করে বলল, সম্পর্ক বানানোর জন্য দাদুবাড়ির সম্পর্ক ছাড়া আর কিছু পাওনি? তোমার আম্মু কি নানু, নানি, মামা, মামি এইসব সম্পর্ক শেখায়নি? মাহাদি গাল ফুলিয়ে রইল। সাদিক বুঝে তার গালে টপাটপ চুমু খেয়ে বসল। গাল ফুলালে যে বাচ্চাটাকে এত আদরে লাগে। গাড়ি পেছনে দরজা দিয়ে বাড়ির পেছনের গ্যারেজে রাখতে হবে। তাই মাহাদিকে নামিয়ে সেদিকে গেল সাদিক। গাড়ি থেকে নামতেই মাহাদি তার নিশু আপুকে দেখল উঠানে রোদে বসে পড়ছে। এক দৌড়ে ছুটে গিয়ে হাত দেখিয়ে বলল, নিশু আপু, দেখো। মাহাদির নিশু আপু তার ছোট হাতে স্পাইডারম্যানের ঘড়ি দেখে চমৎকৃত হয়ে বলল, কি সুন্দর ঘড়ি! কে কিনে দিল মাহাদি? আম্মু। মাহদি মাথা নেড়ে বলল, না, বাবা দিয়েছে। বাবা? অবাক হলো সে। পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে। ওর বাবার আসার কথা শুনেছিল কিন্তু মনে ছিল না। মনে পড়তেই বলল, তোমার বাবা কোথায়? আরিফ কাক্কুর ঘরে গাড়ি রাখতে গেছে। বলেই বাড়ির পেছনে সাইড দেখালো। তারপর বাবাকে আসতে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, ওই দেখো বাবা। নিশা অবাক হয়ে দেখল মাহাদির বাবাকে একদম মাহাদির মতোই দেখা যায়। একই নাক, একই মুখ, হাঁটেও একইভাবে। মুহূর্তেই মুখ গম্ভীর হয়ে গেল। মাহাদির দিকে ঝুঁকে গাল টেনে বলল, তুমি আম্মুর কাছে যাও, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। মাহাদি ঘাড় নেড়ে চলে যেতেই সাদিকের কাছে গেল সে। পেছনে থেকে আস্তে করে বলল, এক্সকিউজ মি। সাদিক ঘুরল। হাতে এক গাদা ব্যাগ নিয়ে বিরক্ত মুখে ভ্রু বাঁকিয়ে বলল, ইয়েস, আমি নিশা, এখানে থাকি। সাদিক মাথা নেড়ে বলল, ওকে। নিশা রাগল। কিসের এত অ্যাটিটিউড? চোখ মুখ শক্ত করে বলল, আপনি কি ওদের নিয়ে যাবেন? জানি না। নিশা রাগা শুরু করল। শক্ত গলায় বলল, আপনার জানতে ইচ্ছা হয় না আপনার বউ এতদিন কি করেছে, কিভাবে সারভাইভ করেছে? সাদিক কাঁধ নাচিয়ে বলল, নট ইন্টারেস্টেড। এটা ওর পার্সোনাল ম্যাটার। ব্যাটা বিয়ে করে বাচ্চা পয়দা করার সময় মনে হয় না এটা বউয়ের পার্সোনাল ম্যাটার হতে পারে? যেই বাচ্চার দায়িত্বের কথা বউয়ের দায়িত্বের কথা আসে সেই হয়ে যায় পার্সোনাল ম্যাটার। নিশু ফোঁসফোঁস করে শ্বাস ফেলে বলল, যে মানুষ প্রেগন্যান্ট ওয়াইফকে অ্যাবর্শন করার জন্য টাকা দেয় তার থেকে আসলে ভালো কিছু ডিজার্ভ করাই ভুল হয়েছে। আপনাদের মতো মানুষদের সমাজে থাকতে দেওয়াই ভুল। সমাজের কীট, যত্ত সব। উল্টাপাল্টা কথায় রেগে গেল সাদিক। রাগী গলায় বলল, এক্সকিউজ মি। নিশা কোমরে হাত রেখে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, এক্সকিউজ ইউ। আমার সময় আর রুচি সাংঘাতিকভাবে নষ্ট হচ্ছে। 3 মাস চলে গেলে দয়া করে এলাকা ছেড়ে চলে যাবেন। এলাকা দূষিত হচ্ছে। বলেই বাড়ির ভেতর গেল। এত সুন্দর দিনটা নষ্ট করে দেওয়ায় সাংঘাতিক চটে গেল সাদিক। হম্বিতম্বি করে অহনার কাছে গিয়ে বলল, কাদের সাথে থাকো তুমি? যেখানে বাচ্চার কথাই জানতাম না সেখানে আমাকে বলে আমি নাকি অ্যাবর্শনের জন্য তোমাকে টাকা দিয়েছি। সার্কাস হচ্ছে আমার সাথে? অহনা বিস্মিত হয়ে মুখে হাত চেপে ধরল। এই সাংঘাতিক খবর কে দিল তাকে? প্রশ্ন করার সাহসটাও করতে পারল না। মাহাদি এসে বাবাকে তার আর্ট দেখাতে টেনে নিয়ে গেল। অহনা দম ছেড়ে ফ্লোরে বসে পড়ল। সারাক্ষণ অহনা খুব ভয়ে ভয়ে ছিল। না জানি সাদিক কখন ওকে চেপে ধরে। কিন্তু তেমন কিছুই হলো না। মাঝরাতের দিকে সাংঘাতিক জ্বর আসলো মাহাদির। উঠে মাথায় পানি ঢালতে হলো। শব্দ শুনে সাদিক ঘুমোঘুম চোখে উঠে এসে এই অবস্থা দেখে চিন্তিত হলো। ভালোই তো ছিল ছেলেটা, হঠাৎ করে জ্বর আসলো কেন? অহনা ব্যস্ত হয়ে বলল, আপনি একটু ওর পাশে বসুন। আমি মাহাদির জন্য খাবার নিয়ে আসছি। ঔষধ খাওয়াতে হবে। পাশে কাউকে না পেলে কান্না করবে। সাদিক বিচলিত হয়ে বলল, সবসময়ই কি এমন করে? অহনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, অসুস্থ হলে একা থাকতে চায় না। সাদিক ব্যথিত মনে ছেলের কাছে বসল। ছেলের কত কিছুই সে জানে না। কত কিছু থেকে বঞ্চিত হয়েছে।
সন্তানের উত্তপ্ত মুখে হাত বুলিয়ে চোখের পানি আড়াল করল। মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। মাহাদি জ্বরের ঘোরে বাবা বাবা বলে ডাকছে। সাদিক ফিসফিস করে বলল, বাবা আছে তো আব্বু, এখানেই আছে। ছেলের অসুস্থতায় অহনার ছুটি নেই। বারবার মাহাদির কাছে ছুটে আসছে আর রান্নাঘরে যাচ্ছে। সাদিক দেখছে আর অবাক হচ্ছে। একটা মেয়ে একা হাতে সব সামলাচ্ছে। এতদিন একাই সামলেছে কিভাবে? সাদিক অহনাকে শান্ত থাকতে বলে নিজেই ছেলের পাশে বসেছিল। তাও মানেনি অহনা। কেক বানানো শেষে কাচুমাচু করে এসে বলল, আমার একটু বাইরে যেতে হবে। 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। সাদিক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কোথাও যাচ্ছি না, নিশ্চিন্তে যাও। অহনা নিশ্চিন্ত হলো না। সন্তান অসুস্থ হলো কোন মাই বা নিশ্চিন্ত থাকে। সাদিকের অফিসের কাজ আছে। মাহদির পাশ থেকে উঠে নিজের ল্যাপটপ আনতে ঘরে গেল। 1 মিনিটের ব্যাপার ছিল। এর মাঝেই মাহাদি চিৎকার করে কেঁদে উঠল। ল্যাপটপ ফেলে দৌড়ে আসলো সাদিক। মাহাদি এক হাত মাথায় চেপে আরেক হাত সাদিকের দিকে বাড়িয়ে কাঁদছে। বাবা ব্যথা, বাবা ব্যথা। সাদিক ছুটে এসে জড়িয়ে ধরল ছেলেকে। ছেলের ব্যথা নিজের মধ্যে নেওয়ার উপায় থাকলে সেটাই করত সে। ব্যথা ছেলে কাঁদছে আর দম বন্ধ হয়ে আসছে তার। সাদিক মাহাদিকে কোলে বসিয়ে মাথা টিপে দিতে লাগল। কিছুক্ষণ পর শান্ত হলো মাহাদি। ওর শরীরের উত্তাপে নিজের শরীর পুড়তে লাগল। ব্যথা কমতেই ঘুমিয়ে গেল মাহাদি। সাদিক ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে কেঁদে ফেলল। ছেলে প্রথমবারের মতো বাবা ডেকেছে বলে খুশিতে কাঁদল নাকি জ্বরের যন্ত্রণার ছেলের কষ্ট হচ্ছে বলে কাঁদল বুঝল না। প্রথমবারের মতো বাবা অনুভূতি তাড়া করল ওকে। এত মিষ্টি অনুভূতির থেকে 5 বছর বঞ্চিত ছিল। ছেলেকে শোয়ানোর শ্বাসটুকুও হলো না। যদি জেগে আবার কান্না করে। তাই মাহাদিকে কোলে নিয়েই শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে নিজেও ঘুমিয়ে পড়ল। বিয়ের বেশ কিছু মাস পর সাদিকের দাদাবাড়ি যাওয়ার সৌভাগ্য হলো অহনার। গেল ফরিদা, খলিল সাহেব আর অহনা। সাদিকের যাওয়ার কথা 2 দিন পর। সবাই যাওয়ার একটাই কারণ, সাদিকের দাদি অসুস্থ। এই সময় নাতবউকে দেখতে চেয়েছেন। না হলে ফরিদা কখনোই অহনাকে নিয়ে যেত না। অহনা এত কিছু জানত না। ওর ধারণা মতে সব এখন ঠিক। বিরাট এই ভুল ধারণা ভাঙল গ্রামে পৌঁছানোর পর। সবাই বিরক্ত আর বেজার মুখে গ্রহণ করল ওকে। বিশেষ করে সাদিকের কাজিনরা। ওকে দেখেই মুখ ফিরিয়ে চলে গেল। বেশ মন খারাপ হলো তার। চুপচাপ থাকার কারণে ওর নিজের কাজিনদের সাথেও তেমন ভালো সম্পর্ক না। সবাই আড্ডা দিলে ওকে সেখানে কখনো নিতেই চাইতো না। বলতো, অহনা গেলেই পরিবেশ ভারী হয়ে যায়। আবার ঘুরতেও নিয়ে যেত না। নিজে কখনো এমন প্রাণখোলা হাসি হাসে না, জন্য আড্ডার মাঝে সবার প্রাণখোলা হাসি দেখতে তার দারুণ লাগে। সবাই কত মিল দিয়েই না থাকে। এ বাড়ির সকলে ঠিক তেমনি প্রাণোচ্ছল, দুরন্ত। অহনা দূর থেকে মুগ্ধ হয়ে দেখে তাদের। সিদ্দিকার কথায় 2-3 বার ওদের সাথে গিয়ে বসেছিল। আগ্রহ ছিল মিশে যাওয়ার। কেউ এগিয়ে আসলে হয়তো চেষ্টা করতে পারত, কিন্তু ওরা কেউ ওকে সহ্যই করতে পারে না। অহনা ওদের সাথে বসতেই তাদের আলোচনায় ভাটা পড়ে। সবাই অস্বস্তি নিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। সব বুঝতে পারে অহনা। উঠে চলে যায় বড়দের কাছে, আর না হলে রান্নাবান্নায় সাহায্য করে। ইয়াং জেনারেশনের সকলে ঘুরতে যাবে। বেশ ঘটা করে প্ল্যান করা হলো। ওদের যাওয়ার আসল কারণটা অহনা জেনেছে। মৌলির মন ভালো করতে যাবে সকলে। কারো মন খারাপের জন্য এত মানুষ উদ্বিগ্ন হয়ে যায় সেটা জানা ছিল না তার। তাই যখন সিদ্দিকা ওদের সাথে যেতে বলল তখন বেশ আগ্রহ নিয়েই রাজি হলো। ইচ্ছা ছিল দেখার যে কিভাবে মন ভালো করে। তার সাথে যে এমন হবে না সেটাও জানে। তাই দেখতে চাইল মন দিয়ে। এই আগ্রহ যে চুপচাপ থাকা অহনার জন্য এক বিরাট শিক্ষা যে হয়ে যাবে তা তার কল্পনাতেও আসেনি। অহনার সাথে যাওয়ায় সবাই মুখ ভার করে গেল। বড়দের জন্য না চাইতেও যেতেই হলো। তবে ডেস্টিনেশন বদলালো। সিদ্ধান্ত হলো, এমনিতেই গাড়িতে ঘুরবে আর টি স্টলে সবাই মিলে চা খাবে। একসময় অহনার বাবা খুব চা খেতেন। তার সাথে অহনাও খেত। বাবা চলে যাওয়ায় এই শখটা বাদ দিতে হয়েছে। আজ চা খাওয়ার কথা শুনে মনে মনে খুব খুশি হলো। ইচ্ছে তো হচ্ছিল 2 কাপ চা খাওয়ার। কিন্তু এদের সামনে বলতে লজ্জা করবে জন্য সিদ্ধান্ত নিল 1 কাপই খাবে। বড় গাড়িতে উঠে সবাই হৈ হৈ করতে করতে পুরো রাস্তা গেল। অহনা নামক প্রাণীকে সম্পূর্ণ অবজ্ঞা করাই ছিল ওদের প্রধান উদ্দেশ্য। রাত হয়ে যাওয়ায় গাড়ি থামালো শুনশান এক চায়ের দোকানের সামনে। এক মহিলার দোকান সেটা। পাশেই এক বড় ছাউনি আছে। ওখানে বসেই চায়ের অর্ডার দেওয়া হলো। এদের মধ্যে সবার বড় নিধি। সবার মধ্যে একমাত্র নিধিই ছিল নিষ্ক্রিয়।
অহনার প্রতি না ভালো লাগা আছে আর না বিদ্বেষ আছে। সবার পছন্দের চা যখন জিজ্ঞাসা করা হচ্ছিল তখন অহনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে বলল, অহনা, চা খাবে? নিধি সাদিকের সমবয়সী হওয়ায় অহনাকে নাম ধরেই ডাকল। অহনা দুধ চা খুব পছন্দ করে, অনেকক্ষণ নিজের মনে মনে প্র্যাকটিস করে দুধ চা বলতে চেয়েছিল, তার আগেই মৌলি মুখ বেঁকিয়ে বলল, ছেলেদের মাথা খেতে বলো আপু, খুব সুন্দর করে খেয়ে ফেলবে। সবাই উচ্চশব্দে হেসে উঠল। সবার কাছে এটা বিরাট মজা ছিল। অহনার মুখ তেতো হয়ে গেল। চা খাওয়ার ইচ্ছা চিরজীবনের মতো বাতিল হলো বলেই মনে হলো। খাবে না বলতে চাইল কিন্তু তার আগেই সায়রা টিটকারি দিয়ে বলল, তোরা সবাই সাবধানে থাকিস। বলা যায় না, সাদিক ভাইয়ের থেকে মন উঠে গেলে তোদের পিছে লাগতে পারে। ছেলেদের উদ্দেশ্য ছিল কথাগুলো। এবারেও একে অপরের গায়ে পড়ে হেসে উঠল সকলে। লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে মন চাইল অহনার। নিধি ধমক দিয়ে বলল, তোরা চুপ করবি? চাপা স্বরে হেসে উঠল সকলে। অহনা একটু দূরে গিয়ে বসল। এই ঘটনার পর না চা খেতে চাইল আর না কেউ একবার জিজ্ঞাসা করল। সময় গড়িয়ে যেতেই মৌলি হঠাৎ কেসে উঠল। শ্বাস আটকে আটকে আসতে লাগল তার। সবাই বিচলিত হলো খুব। অহনা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তারপর অবাক হয়ে দেখল, সবাই ওকে ফেলেই গাড়িতে উঠে গেল। কাছে যাওয়ার সময়টুকুও পেল না, তার আগেই গাড়ি চালিয়ে চোখের আড়ালে চলে গেল। অহনা শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল শুধু। হাতে না আছে মোবাইল আর না আছে টাকা। চা দোকানের মহিলাটিও অবাক হয়ে গেল। কৌতূহলী হয়ে অহনাকে বলল, তুমি ওগোর সাথে আসো নাই? অহনা ছলছল চোখে মাথা উপরনিচ করে বলল, এখন আমি যাব কিভাবে? মহিলাটিকেও বেশ চিন্তিত দেখালো। আকাশের অবস্থা ভালো না। ছোট সমাধান দিয়ে বলল, গাড়ি দাঁড় করামু? যাইবা? অহনা বারংবার ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি ঠিকানা জানি না। মহিলাটি আফসোসে মাথা নেড়ে বলল, আহারে জালিম লোক, তুমি এইখানে থাকো, কারুর না কারুর তো তোমার কথা মনে পড়বই। তখন খুঁজতে আসবি নে। অহনা নীরবে ছাউনির নিচে বসল। আকাশের অবস্থা হঠাৎই বিগড়ে গেল। শো শো বাতাসে ধুলা উড়তে লাগল। মহিলাটি দোকান বন্ধ করে এসে বলল, আমার বাড়ি 2 পা হাঁটলেই। আমার সাথে বাড়ি তো চলো। অহনা মাথা নেড়ে বলল, কেউ এসে যদি আমাকে না পায় তাহলে আবার ফেলে চলে যাবে। অহনার মুখে অসহায়ত্বের ছাপ দেখা যাচ্ছে। মহিলাটি আফসোস করে বলল, ঝড় হইব রে, আমি আর থাকবার পারমু না। ওই আমার ঘর দেখা যায়। সমস্যা হইলে চইলা আইসো। অহনা ভয় পেলেও কারো কষ্টের কারণ হতে চাইল না। ঘাড় কাত করে সাই জানিয়ে যেতে দিল। মৌলির অসুস্থতার খবর বাড়ির সবার কাছে পৌঁছে গেছে। সাদিক এসে পোড়ায় ওর কাছেও এসেছিল। অহনা ওদের সাথে যাওয়ায় এমনিতেও আসতে চেয়েছিল, তাই এখন মৌলির খবর শোনায় আর দেরি করল না। চলে গেল হসপিটালে। মৌলির সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল। ডক্টর মেডিসিন দিতেই ঠিক হয়ে গেল। সাদিক আসলো ঝড় আসার ঠিক আগে আগে, এসে পরিস্থিতি দেখে স্বস্তির শ্বাস ফেলল। হসপিটালে সবাই আছে কিন্তু অহনাকে কোথাও পাওয়া গেল না। কপাল কুঁচকে গেল সাদিকের। ভারী স্বরে বলল, অহনা কোথায়? কথায় রাগ স্পষ্ট। সকলেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। গাড়িতে ওঠার সময় অহনার কথা ওদের কারো মনে ছিল না। কিছুদূর যাওয়ার পর মনে পড়লেও ফিরতে মন চায়নি কারোরই। হসপিটালে এসেও সকলে আলোচনা করেছে, কিভাবে বাড়িতে ম্যানেজ করবে। এখন সাদিকের সামনে মুখে জোরতা এসে গেল। সজীব সাহস করে বলল, ভাই, মৌলির শরীর খুব খারাপ। শ্বাসকষ্ট হচ্ছিল। সাদিক চোখ পাকিয়ে ধমকে উঠল, আমি বলছি অহনা কোথায়? ও তো তোদের সাথেই এসেছিল। কোথায় রেখে এসেছিস? রিকু ভয় আমতা আমতা করে বলল, ভাই, ভাবি বোধ হয় ওখানেই আছে। মৌলির এত শরীর খারাপ ছিল যে অন্য কারো দিকে নজর দেওয়ার সময়ই হয়নি। ভাবির তো উচিত ছিল আমাদের সাথে আসা। আমাদের মনে ছিল না জন্য কি নিজেরও একটু জ্ঞান থাকবে না। সব দোষ অহনাকে দিয়ে দিল। সাদিক ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বলল, কোথায় গেছিলি তোরা? সাদিকের গর্জে ওঠা স্বরে তোতলাতে তোতলাতে মিরাজ জায়গা সম্পর্কে বলল। সাদিক সাথে সাথে যেতে চাইলেই সায়রা বাধা দিয়ে বলল, বাইরের অবস্থা তো ভালো না ভাইয়া। খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু থামুক তারপর যেও। সাদিক ভয়ঙ্কর চোখে ওদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে, অবস্থা খুব খারাপ। আর এই অবস্থায় তোরা ওকে ফেলে এসেছিস। দোহাই দিচ্ছিস, মনে নেই? আমি দুধের শিশু না যে বুঝবো না কিছু। এরপর থেকে আমার ওয়াইফের থেকে 100 মাইল দূরে থাকবি। স্পষ্টভাবে সতর্ক করে চলে গেল সাদিক। এই নীরব,
নির্জন হসপিটালের করিডোরে বসে সবটাই দেখল মৌলি। ভালোবাসা কি সত্যিই এত তাড়াতাড়ি বদলায়? সাদিক ঝড় বৃষ্টি উপেক্ষা করে রিকশা নিয়ে ছুটল অহনার কাছে। দূরত্ব বেশি না হলেও ঘটনার ঘণ্টা পেরিয়ে গেছে। অতি দ্রুত যেতে হবে সেখানে। অহনা ওখানে ওভাবেই রয়েছে। ভয়ে থরথর করে কাঁপছে। কি হবে যদি অন্য কোন লোক এসে যায় কিংবা খারাপ কেউ আসে? কি করবে তখন? নিজেকে প্রোটেক্ট করবে কিভাবে? হতাশ হলো চরমভাবে। অন্ধকারে নিভৃতে বসে নিজের পরিণতি ভেবে শিউরে উঠল। ও কি সত্যিই আবার ছাদহারা হলো? অহনার আশার প্রদীপ যখন নিভু নিভু তখন সাদিক আসলো পূর্ণ আলো নিয়ে। তাকে দেখে ঝোড়োঝোড়ো করে কেঁদে ফেলল অহনা। সাদিকের ভেজা শরীর আঁকড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। আগলে ধরে রাখল সাদিক। ওখান থেকে আর গ্রামের বাড়ি ফিরল না তারা। রিকশা চেপে বাসস্ট্যান্ডে গেল। এরপর রাত 11টার বাসে সোজা নিজের বাসা। বিয়ের প্রথম রাতের মতো আবার তারা পাশাপাশি বসা, তবে অহনার পাশে মানুষটা এবার ওর দিক থেকে মুখ ঘুরিয়ে থাকেনি। তাকে দেখেছে, বোঝার চেষ্টা করেছে, ভালোবাসার চেষ্টা করেছে। কিন্তু এভাবে কি চেষ্টা করে ভালোবাসা হয়? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সাদিক গভীর মনোযোগে মাহাদির ছোট থেকে এত বড় হওয়ার ছবি ভিডিও দেখছে। অহনা যার কাছে থেকেছে সেই দাদি নাকি মাহাদির জন্মের পর স্মার্টফোন কিনেছিল শুধুমাত্র বাচ্চার ছবি ভিডিও করবে বলে, এত বয়সেও সুন্দরভাবে সব শিখে গেছিল। মাহাদির প্রতিটা পদক্ষেপের ছবি সেখানে আছে। কোনটাতে চোখ বুজে ঠোঁট ফুলিয়ে কাঁদছে তো কোনটাতে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসছে। একটাতে আবার চোখ মুখ ফুলিয়ে ঘুমিয়ে আছে। ছবিটা দেখে অহনা বলল, প্রথমবার ইঞ্জে কষ ন দেওয়ার পর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মাহাদি। এটা সেই সময়কার ছবি। ছবি দেখা শেষে ভিডিও দেখল। খাওয়ার ভিডিও, গোসলের ভিডিও, বসা শেখার ভিডিও, হামাগুড়ি দেওয়ার ভিডিও, দেখ প্রতিটা বাচ্চার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মোমেন্টের ভিডিওটা দেখল। বাচ্চার প্রথম স্টেপ। কত শত স্মৃতি বানানো যায় এই মোমেন্টটা নিয়ে। এরপরের ভিডিও ছিল মাহাদির প্রথম বাবা বলার ভিডিও। ভিডিওর ওপাশ থেকে অহনার সেই দাদির মুখ বেঁকিয়ে বলা, তোর বাপ হলো বজ্জাদের হাড্ডি। বল, বজ্জাত বাপ। এতক্ষণ দাদিকে মনে মনে ধন্যবাদ দিলেও এইটা বলার জন্য রাগ এসে জোরে বসল। মাহাদি সাদিকের বুকের উপর শুয়ে ল্যাপটপে ছবি দেখছিল। বাবার এই বেজ্জতি দেখে খিলখিল করে হেসে ফেলল। রাগে এই ছবিগুলো নিজের ল্যাপটপে কপি করে পেনড্রাইভ ফেরত দিল অহনাকে। এরপর ছেলেকে নিজের পরিবারের লোকজনদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগল। প্রথমে তাদের ফ্যামিলি ফটো বের করে খলিল সাহেবকে দেখিয়ে বলল, এটা তোমার দাদু। কোন ডাবওয়ালা তোমার দাদু না? শেষটায় বেশ রাগ ছিল। মাহাদি গম্ভীর মুখে মাথা নাড়ল। সাদিক এরপর ফরিদা আর তাকে দেখিয়ে বলল, এটা দাদিমা আর এটা তোমার আব্বু। মাহাদি মাথা তুলে চিন্তিত গলায় বলল, আব্বু? আম্মুর আব্বু তো আমি। তাহলে আমার আব্বুকে? তোমার আব্বু আমি। মাহাদি ঠোঁট উল্টে বিভ্রান্ত হয়ে বলল, তুমি তো আমার বাবা। সাদিক হেসে ফেলে বলল, বাবা আর আব্বু একই। মাহাদি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। অহনা বিছানার এক কোণে বসে মাহাদির জামা কাপড় খুব যত্ন নিয়ে ভাঁজ করছিল। ছবি দেখতে দেখতে হঠাৎ মাহাদি একটা ছবি দেখিয়ে বলল, এটা কে? এটা তোমার চাচ্চু। এটা সজীব চাচ্চু, এটা রিকু চাচ্চু আর এটা মিরাজ চাচ্চু। চাচ্চু মানে কাকু। এত চাচ্চুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারল, ছেলে চাচ্চু মানেই বোঝেনি। তাই মানে বুঝে দিল। মাহাদি বিস্ময় হয়ে বলল, এত কাকু? হুম, আর অনেক ফুপু আছে। সায়রা ফুপু, নিধি ফুপু আর মৌলি ফুপু। মৌলি নাম শুনেই তাকালো সাদিকের দিকে। সাদিক মনোযোগ দিয়ে ছেলেকে ফুপুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অহনার কপাল কুঁচকে গেল। সম্পর্ক শেখালে এমন ভুলভাল সম্পর্ক কেন শেখাচ্ছে? মৌলি ওর কোন জনমের ফুপু হলো? হঠাৎ মাহাদি উত্তেজিত হয়ে বলল, তোমার হাতে এটা আছে, আম্মুর হাতে নেই কেন? ওর দৃষ্টি সাদিকের হাতের হীরার আংটির দিকে। সাদিক হালকা হেসে বলল, তোমার আম্মুর আমার দেওয়া জিনিস পছন্দ না, তাই ফেলে দিয়েছে। মাহাদি অভিযোগ নিয়ে মায়ের দিকে তাকালো। বাবার দেওয়া জিনিস ফেলে দিয়েছে কেন? অহনা তাকালো সাদিকের হাতের দিকে। আর ঠিক তক্ষুনি কিছু মনে পড়ে গেল। প্রথম বিবাহবার্ষিকীতে কাপল রিং উপহার দিয়েছিল তাকে। এটা কি সেই রিং? ডিজাইন মনে পড়ছে না কেন? এটা কি তবে বাগদানের আংটি না? পিঠ বেঁকিয়ে ল্যাপটপে ছবিটা দেখতে চাইল। সাদিক বুঝে ল্যাপটপ ওর দিকে সরিয়ে দিল। ছবি দেখেই হকচকিয়ে গেল সে। এটা তো সেই ছবিই। তার আর সাদিকের এই মুহূর্তের ছবি। তার আংটিটা তো ওই বাড়িতেই রয়ে এসেছে। তাহলে সাদিকের এনগেজমেন্ট রিং কোথায় গেল?
বিভ্রান্ত নিয়ে সাদিকের দিকে তাকাই ভ্রু নাচালো সে। এর মানে পরিষ্কার, নিজের মতো কথা ভেবে নিলে এমনই হয়। এই নিজের মতো কথা ভেবে নেওয়ার জন্য সাদিকের থেকে কত কথাই না শুনেছে সে। গর্দভ, ডাল, নির্বোধ আরও সুন্দর সুন্দর কথাবার্তা বলেছে তাকে। হকচকিয়ে মাহাদিকে কোলে বসিয়ে আস্তে করে বলল, আব্বু, ঔষধ খেতে হবে। খাবার আনবো? মাহাদির খেতে মন চাচ্ছে না। তাই বেজার মুখে ঘাড় কাত করে হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী অল্প ফাঁকা করে বলল, এইটুকু, বেশি না। অহনা মৃদু হেসে খাবার আনতে গেল। মাহাদির জন্য বানিয়েছে কর্ন স্যুপ। ভুট্টা, মাখন, ময়দা, পানি, লবণ আর সামান্য মরিচ দিয়ে। একটুখানি মুখে দিতেই মাহাদি চিৎকার করে উঠল, ঝাল, ঝাল। অহনা বিচলিত হয়ে উঠল, ঝাল তো অল্প দিয়েছি। সাদিক কপাল কুঁচকে মাহাদির মুখ চেক করে বলল, মুখ ছিলে গেছে মনে হচ্ছে। অহনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর মাহাদিকে কোলে বসিয়ে আস্তে করে বলল, দুধ আনি আব্বু? দুধ খেলে ঝাল লাগবে না। মাহাদি মাথা নেড়ে বলল, খাবো না। একটু খাও। খাবো না। বলতে বলতে কেঁদে ফেলল মাহাদি। অহনা সাদিক দুজনেই বিচলিত হল। অহনা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা? আম্মু, ব্যথা। ব্যথা অনেকক্ষণ হলোই হচ্ছিল তার। এতক্ষণ সহ্য করলেও মায়ের আদর পেয়ে আর ঢেকে রাখতে পারল না। ফোপাতে ফোপাতে হাত পা দেখাতে লাগল। অহনা মাহাদিকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ শক্ত করে বসে রইল। সাদিক চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? অহনা উত্তর না দিয়ে কাপা গলায় বলল, ওকে একটু রাখবেন? আমি দুধ গরম করে আনছি। সাদিক মাথা নেড়ে মাহাদিকে কোলে নিয়ে পুরো ঘর পায়চারি করল। নানান কথা বলে ব্যথা থেকে মন ঘুরানোর চেষ্টা করল। অহনা দুধ নিয়ে এসে জোর করে খাওয়ালো ছেলেকে। এরপর মেডিসিন বের করল খাওয়ানোর জন্য। ওর মেডিসিন দেখে বিস্মিত হলো সাদিক। এত মেডিসিন সব মাহাদির? অহনা উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগল। সাদিক চোয়াল শক্ত করে অহনার হাত চেপে রাগী গলায় বলল, কিছু বলছো না কেন? কি লুকাচ্ছ তুমি? অহনা চোখ নিচু করে আস্তে করে বলল, কাল বলবো, আজ না। অহনার চোখ মুখের অবস্থা দেখে অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল সাদিকের। আর প্রশ্ন করার সাহস করে উঠল না। ঔষধ খাওয়ায় কিছুটা আরাম হলো মাহাদির। আরাম হতেই বাবার কোলে ঘুমিয়ে পড়ল। বিছানায় ওকে মাঝে শুইয়ে পাশে শুয়ে পড়ল সাদিক। অহনা সরে যেতে চাইলে চোখ গরম করে শুতে ইশারা করে চোখ বুজল। অহনা চুপচাপ শুয়ে পড়ল। ঘুম তো তার এমনিতেও হবে না। অহনা সাদিকের একসাথে সংসার করার বয়স 2 বছর ছিল। যদিও সেটাকে সংসার না বলে একপাক্ষিক সমঝোতা বললেই বেশি ভালো হয়। সেই এক পাক্ষিক সমঝোতা ছিল সাদিকের দিক থেকে। অহনার দিক থেকে সারাক্ষণ নির্লিপ্ততা আর নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই নির্লিপ্ততার কারণ অনুসন্ধান করলে এক বিরাট কারণ খুঁজে পাওয়া যায়। পাওয়া যায় সাদিকের কাজিনদের এক বিরাট ভূমিকা। শুরুতে সাদিক নিজেকে অহনার সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে। ভালোবাসা হারিয়ে নতুন করে ভালোবাসতে চেয়েছে। পেরেছেও অনেকটা। অহনাও চেয়েছে, পেরেছেও পুরোপুরি, কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। সাদিকের অহনার দিকে এমন ঝুঁকে যাওয়াটা সাদিকের কাজিনরা কিছুতেই মেনে নিতে পারেনি। বাইরের একটা মানুষ তাদের কাজিনকে কাঁদিয়ে তার ভালোবাসা জোর করে কেড়ে নেবে, সেটা তেজি মহলের কারোরই সহ্য হয়নি। তাই প্রায় সকলেই অহনাকে খারাপ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। ফরিদাকে কিছুতেই অহনার দিকে ঝুঁকতে দিতে চায়নি। যতবার ফরিদার মন নরম হয়েছে, ততবার কেউ না কেউ এসেছে কান ভাঙানি দিতে। সাদিক চলে যেতেই প্রায়ই কেউ না কেউ এসে সেখানে থেকেছে। একদিকে ফরিদার মনে বিষ ঢুকিয়েছে আর অন্যদিকে অহনাকে নিচু করার সর্বাত্মক চেষ্টা করেছে। ততদিনে তারা জেনেছে, অহনাকে রে কুচি কুচি করে ফেললেও টু শব্দটাও করবে না। বিশাল এই দুর্বলতাটা অনেক কাজে লেগেছিল তাদের। সাদিকের যজ্ঞ না, জোর করে এসে ঢুকেছে। সাদিক একমাত্র মৌলিকেই ভালোবাসে, তাকে কাজের লোক ভাবে, সে শুধু সাদিকের টাকা চাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা অহনাকে বোঝানোই ছিল ওদের একমাত্র কাজ। এত কিছুর পরে যখন সাদিক ছুটিতে বাড়ি ফিরত তখন মা আর স্ত্রীর মনোভাব বুঝে মাথা খারাপ হয়ে যেত তার। একদিকে যেমন মা অহনাকে দেখতে পারত না, অন্যদিকে অহনা নিজেকে কাজের মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারত না। এমনও হয়েছে, সাদিক রাতে ঘুম থেকে উঠে অহনাকে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখেছে, অহনা রাতের খাবার রান্নাঘরে বসে খাচ্ছে। তাও শুকনো ভাত আর বাসি ডাল। সাদিক রেগে যেত খুব। মায়ের সাথে এই বিষয়ে কথা বললে মা আরও বিগড়ে যেত। একসময় সাদিক আরও আবিষ্কার করল, একমাত্র সে আসলেই অহনা তার ঘরে আসে। না হলে ওর অবস্থান হয় সেই পুরনো স্টোররুমে।
অহনার এই দূরত্ব আর বারবার প্রশ্ন করাতেও কিছু না বলায় সাদিক কখনো রেগে যেত আবার কখনো বুঝাতো। এরপর কিছুদিন সব ঠিক থাকলেও কদিন পর আবার সে সেই অহনাকে কলেজে ভর্তিও করে দিয়েছিল সাদিক। প্রথমে খুব খুশি থাকলেও কিছুদিন পর আর পড়তে চায়নি। তাকে কিছুতেই রাজি করানো যায়নি। মোটামুটি এভাবেই সাদিকের সংসার জীবন চলছিল। কোনোভাবেই আর কোনো উপায় না পেয়ে বিশ্বাস করে কাজিনদের সাথে শেয়ার করেছিল সে। তারা বিশ্বাস লুফে নিয়ে আরও বেশি যাতায়াত শুরু করল। এর ফলে একটা জিনিস হলো, সাদিকের সামনে সবকিছু খুব সতর্কতার সাথে এড়িয়ে গেল। সামনাসামনি কিছু না হলেও সাদিকের আড়ালে চলল এই জঘন্য খেলা, যার গুটি হয়েছিল অহনা, ফরিদা আর সাদিক। সেই সময় নিজের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল সে। সংসারের এসব কুটকাচারি নিয়ে মাথা ঘামানোর সময়টাও ছিল না। বিশ্বাস মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। সাদিকের বিশ্বাস ছিল তার প্রিয় ভাই বোনদের উপর, ফরিদার বিশ্বাস ছিল ভাতিজা ভাতিজির উপর, অহনার বিশ্বাস ছিল নিজের ভাবনার উপর আর সাদিকের কাজিনদের বিশ্বাস ছিল নিজেদের বুদ্ধির উপর। সাদিকের কাজিনরা চেয়েছিল অহনাকে সরিয়ে মৌলি আর সাদিকের মিল করাতে। এই করতে চেয়ে এতগুলো জীবন এলোমেলো করে ফেলেছিল। দেশে পড়াশোনার পাঠ চুকিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল সাদিক। সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে স্কলারশিপ পেয়ে পড়তে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি। তার উপর দেশের এমবিএ ডিগ্রি ওখানে চাকরি পেতেও খুব সাহায্য করেছে। মোটামুটি চাকরি আর স্কলারশিপ একসাথে পেয়ে আর সময় ব্যয় করেনি সে। যাওয়ার মাস তিনেক আগে অনেক দৌড়ঝাঁপ করে অহনার পাসপোর্টও বানিয়েছিল। স্পাউস ভিসায় নেবে অহনাকে। ঘটনা শুনে সকলে রাগে ফেটে পড়ল। কারণ ফরিদার কান ভাঙাতে সাদিকের কাজিনদের সাথে সাথে তার আত্মীয়স্বজনরাও বিরাট ভূমিকা রেখেছিল। তাদের কারোরই অহনাকে পছন্দ ছিল না। তবে সব থেকে বেশি খেপছিল সাদিকের সেই কাজিনরা। সাদিকের যাওয়ার দিনই সায়রা এসে থাকতে শুরু করল। এরপর এক প্রকার ক্ষমতা খাটিয়ে অহনার ফোন নিজের কবজায় রেখে দিল। শুধু সাদিক কল দিলেই ফোনটা অহনাকে দিত। এরপর 2-4 মিনিট কথা বলার পর আবার ফোন হস্তান্তর হয়ে যেত। সবাই মিলে অহনাকে এত পরিমাণে ভাঙুর করে ফেলেছিল যে কোনোদিন প্রতিবাদ করার কথা কিংবা কারো সাথে শেয়ার করার কথা মাথাতেও আসেনি। সব সময় মনে হতো, তাকে দয়া করে যে থাকতে দিয়েছে এই তো অনেক। অহনার ভিসার প্রসেসিং শেষের দিকে ছিল। ঠিক তক্ষুনি শেষ পেরেক ঠোকা হয়। সবাই মিলে হাজির হয় সাদিকের বাসায়। অভিযোগ তোলে অহনার চরিত্র নিয়ে। প্রমাণ করে, সে পরকিয়া করে বেড়ায়। মোবাইলে অনেক ছেলেদের সাথে রিলেশন করে বেড়ায়, আজেবাজে কথাবার্তা বলে। এর প্রমাণ তো মোবাইলেই আছে। অহনা তো মোবাইলের তেমন কিছুই জানে না। তাই এসব দেখে, শুনে হতভম্ব হয়ে গেল। ফরিদা কোমর ব্যথায় নিজের ঘর থেকে বেরি হয় না। তাই বাইরের খবর তার জানার কথা নয়, আর ভাতিজা ভাতিজির বদলে বাইরের কাউকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। তার উপর সেই মেয়েটা তার মনে এক বিষাক্ত অবস্থানে আছে। এসব সামনে আসার পর অহনার মাথা ঘুরে উঠল। বিশ্বাসের আড়ালে থাকা সকলের মুখোশ খুলে গেল এক লহমাও। অবশ্য খুলে গেলেই বাকি লাভ কি বা করতে পারবে সে। ফরিদা চূড়ান্ত ক্ষেপে গেল। কাউকে কিছু না জানিয়ে ওখানে, ওই অবস্থাতেই বাড়ি থেকে বের করে দিল অহনাকে। তবে তার আগে সায়রা অহনার হাতের আংটিটা খুলে নিতে ভোলেনি। ওটার উপর অনেক দিনের নজর তার। অহনার মাথা পুরো আকাশ ভেঙে পড়ল। কান্নাকাটি করে, অনুরোধ করে, জোর গলায় সত্যিটা বলেও লাভ হলো না। সময়ের কাজ সময়ে না করলে লাভ হবে কিভাবে? বের করার ঠিক আগ মুহূর্তে সায়রা বেশ তাচ্ছিল্য নিয়ে বলেছিল, পুলিশের কাছে গিয়ে লাভ কিন্তু হবে না। সব প্রমাণ তোমার বিরুদ্ধে। সুতরাং, পুলিশে গিয়ে ফেঁসে যাওয়ার থেকে নিজের বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। অহনা স্তব্ধ হয়ে গেল। এত চালাক আর এত প্যাচালো মানুষদের সাথে ওর পেরে ওঠার কথা না। এসবে মিরাজের সামান্য দয়া হলো অহনার উপর। নিজ দায়িত্বে ওকে মামার বাড়ি দিয়ে গেল। আর এ বাড়ির সকলে জানল, অহনা পালিয়েছে। সাদিক বিশ্বাস করেনি। ওমন চুপচাপ আর ভদ্র মেয়ে এমন করতেই পারে না। ওকে বিশ্বাস করাতে মোবাইলের মেসেজের স্ক্রিনরেকর্ড পাঠানো হলো। তাতেও বিশ্বাস করল না সাদিক। যে মেয়েটাকে ফোনের সামান্য ফাংশনও 2 দিন আগে নিজে শিখিয়েছে সে এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করতে পারবে। অহনা বাড়িতে গিয়ে সেই বেদনাদায়ক ঘটনাটা জানল। তার ভাই আর নেই। একসাথে এতগুলো ব্যথা নিয়ে বেঁচে থাকা দুরূহ হয়ে উঠল ওর কাছে। তোত্তা করার মতো সাহসী সে না। অন্যদিকে সাদিকের সাথে ভয়ে যোগাযোগ করছে না। অন্তত এই একটা মানুষের থেকে এসব শোনার সাহস তার নেই। অবশ্য যোগাযোগের কোন উপায়ও ছিল না। আর তাছাড়া ভাই বোনদের বিশ্বাস না করে নিশ্চয় তাকে বিশ্বাস করবে না। মামা বাড়িতে তার জায়গা হয়নি।
ওর আশ্রয় মা বাতলে দিল। নিজের কাছে রাখার ক্ষমতা তার নেই, তাই আশ্রয় হিসেবে বলল তাদের আগের বাড়ির কথা। অহনার বাবা বেঁচে থাকতে মোহাম্মদপুর থাকত তারা। একই এলাকায় এক বৃদ্ধা ছিলেন। কেক দাদি নাম দিয়েছিল সব বাচ্চারা। ওনার কেকের বিজনেস ছিল। অহনা তার কাছে কেক বানানো শিখেছিল। অনেক আশা নিয়ে সেখানেই গেল। দাদি তাকে অনেক ভালোবেসে দুই হাতে আগলে ধরল। সেখানে থাকলেও সে ছিল প্রাণহীন এক জীবের মতো, যার বাঁচার আর কোন কারণ নেই। জীবন চালনার সব আশা যখন শেষ, তখন আশার টিমটিম জ্বলা আলো পূর্ণরূপে জ্বলে উঠল সুখবর নিয়ে। অহনা মা হতে চলছে। নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এক বুক আশা নিয়ে শেষবারের মতো শ্বশুরবাড়ির দরজায় আসল। সেখানে আবারও খুব জঘন্যভাবে বিতাড়িত হল। ফরিদা 500 টাকার 4টা নোট হাতে গুজে দিল বাচ্চাকে মেরে ফেলার জন্য। বাচ্চাটা যদি সাদিকেরও হয়, তবুও এই নষ্টা মেয়ের গর্ভে জন্ম নেওয়া কাউকে তার ছেলের সন্তান হিসেবে মেনে নেওয়া অসম্ভব ও চূড়ান্ত অসম্মানের। সব হারিয়ে গর্ভের সন্তান নিয়ে আবার দাদির কাছে ফিরল সে। শুরু করল নতুন জীবন। যাওয়ার সাথে সাথে সাদিকের আসা সম্ভব হয়ে ওঠেনি। তাই ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার শেষ হতেই অনেক কষ্টে 1 মাসের ছুটিতে দেশে ফিরেছিল। এরপর শুরু করেছিল নিজের উদ্যোগে অহনাকে খুঁজে সত্যিটা জানা। পাগলের মতো খুঁজতে শুরু করল। ছেলের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ল ফরিদা। বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে বলল, তোর বউ পালিয়েছে, অন্য কারো সাথে সম্পর্ক ছিল। বিশ্বাস করছিস না কেন? সাদিক মুহূর্তকাল চুপ থাকল। অসুস্থ মায়ের বারংবার করা অনুরোধ ফেলতে পারল না। মধ্যবিত্ত মানুষের নিজের আগে পরিবারের কথা চিন্তা করতে হয়। বিরহে থাকাটা তাদের মানায় না। বাবা মায়ের আশা ভরসায় আর আঘাত না করে বলল, অহনা কোথায় তা আমি জানি না মা, অনেক খুঁজেছি ওকে। ওর যাওয়ার কোন জায়গা নেই। তাও খুঁজেছি। আমি জানি মা, তুমি অহনাকে পছন্দ করো না, তাই সব অভিযোগ বিশ্বাস করেছ। প্রমাণগুলো এমন যে অবিশ্বাসের জায়গাও রাখে না। তাও আমি অহনার থেকে সত্যিটা জানতে চাই। ওর পয়েন্ট অফ ভিউ আমার জানা প্রয়োজন। এত অপমান মেনেও যেখানে চুপ করে থেকেছে, সেখানে যখন এসব থেকে বের হওয়ার সময় আসলো তখন এসব হয়ে গেল। মানা যায় না এগুলো। তবে তোমাকে কথা দিচ্ছি মা, যদি আর কখনো অহনা আমার কাছে আসে তাহলে ফিরিয়ে দেব না। যখন যে অবস্থাতেই থাকি না কেন, ওর সব কথা শুনবই। সাদিক অসুস্থ মায়ের হাত ধরে কথা দিল ফিরে গেল নিজের কাজে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। মাহাদির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দুপুর 2টায় আর সাদিক স্ত্রী আর ছেলেকে নিয়ে বেরিয়েছে সকাল 11টায়। হাত ধরে ঘুরে ফিরে লাঞ্চ করতে গেল হসপিটালের কাছেই এক রেস্টুরেন্টে। ওখানেই দেখা হলো মৌলির সাথে, তাও শুধুমাত্র অহনার সাথেই দেখা হলো। সাদিক ওদের টেবিলে বসিয়ে কি একটা কাজে বাইরে গেছে। মৌলি অহনাকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। তার সাথে একজন পুরুষ ছিল। কাছাকাছি এসে সাথের মানুষটির সাথে ওর পরিচয় করিয়ে দিল। আমার হাজবেন্ড সাদিকুর রহমান সাদিক। মৌলি কি জন্য পরিচয় করিয়ে দিল তা জানে না অহনা। ও তো বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল। সাদিক সাহেব মৃদু হেসে বলল, আপনাকে চিনি, আপনি তো অহনা। মৌলির কাছে আপনার অনেক গল্প শুনেছি। নেহায়েতি ফর্মালিটি নাকি বোঝা গেল না? না হলে মৌলি কারো কাছে নিশ্চয় ওর গল্প করবে না। অবশ্য করতেও পারে, তবে সেটা অবশ্যই অসম্মানজনকই হবে। মৌলি মাহাদিকে দেখে মৃদু হেসে বলল, এই পিচ্ছি কি তোমার? অহনা নীরবে মাথা নাড়ল। বলতে মন চাইল, হ্যাঁ, আপনাদের ভাষ্যমতে আমার অবৈধ সন্তান। কিন্তু বলল আর কই। সাদিক ওদের দেখে দ্রুত আসলো। খানিক খোশগল্প চলল ওদের মাঝে। তারপর বিদায় নিতেই অহনা কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, মৌলি আপুর বিয়ে হয়েছে? সাদিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কেন, বিয়ে কি হওয়ার কথা ছিল না? অহনা মাথা নেড়ে বলল, ওই দিন আপনাদের এনগেজমেন্ট হলো না? তাহলে এখন অন্য কাউকে বিয়ে করলো কেন? সাদিক হো হো করে হেসে উঠল। অহনা মজার কোনো কৌতুক বলেছে এমন করে হাসতে হাসতে বলল, এটা মৌলির পরানো আংটি ভেবেছিলে তাই না? জানতাম আমি, এই জন্যই ভুল ভাঙ্গাইনি। এত বছরে আংটির ডিজাইন কাহিনী তো বলেই গেছ। বলেই আংটি খুলে আংটির পেছনে দিকটা দেখালো সাদিক। স্পষ্ট অক্ষরে বাংলায় অহনা লেখা। এরপর পকেট থেকে অহনার আংটি বের করে সেটাও দেখালো। সেখানেও স্পষ্ট অক্ষরে সাদিক লেখা। সাদিক হাসি থামিয়ে চোয়াল শক্ত করে বলল, আমি তোমাকে কখনো কাজ ছাড়া করিনি অহনা। অথচ তুমি এটা ফেলে রেখে চলে গেছিলে। অবশ্য নিয়ে যাওয়াও তো পসিবল ছিল না। তোমার তৎকালীন বয়ফ্রেন্ড জেলাসি ফিল করত। আংটি ফেলে রেখে যায়নি সে। হাত থেকে খুলে নিয়েছিল।
কত কথাই তো জমে আছে তার মনে। সেসব কি প্রকাশ করতে পারবে? সব কথা কি প্রকাশ করা যায়? মাহাদি আলোচনায় দারুণ বিরক্ত হচ্ছিল। দুর্বল শরীরে আবার জ্বর এসেছে। মায়ের কোলে শুয়ে বিরক্তিতে কাচুমাচু করে আবার ঘুমিয়ে পড়ল। সাদিক আলগোছে অহনার হাত নিজের হাতে নিয়ে দ্বিতীয়বারের মতো আংটি পরিয়ে দিল। অহনা হাতের দিকে তাকিয়ে বলল, তাহলে বাইরে সাদিক আর মৌলির বিয়ে লেখা ছিল কেন? সাদিক কাঁধ নাচিয়ে বলল, ও নিজের কাছে প্রমিস করেছিল সাদিককেই বিয়ে করবে, তাই ওর জন্য সাদিক খুঁজে বের করা হয়েছে। অহনা চাপা গলায় বলল, তাহলে আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল কেন? অহনার প্রশ্নে সাদিক কপাল কুঁচকে বলল, এমন কৌতূহল আসল জায়গায় খাটানো যায় না। ওই জায়গাতে যে ফুপুরো ভাগ ছিল সেটা কি ভুলে গেছো? এখন একটা ফ্ল্যাটে আমরা থাকি আর একটা ফ্ল্যাটে ফুপুরা থাকে। অহনা চিন্তিত মুখে মাথা নাড়ল। পুরোটা বুঝলেও মাথায় ঢুকতে একটু সময় লাগল। সাদিক অহনার কপালে টোকা দিয়ে বলল, একা একাই চিন্তা ভাবনা করে নিলে এমনই হয়। 6 বছর আগেও যে কাজ করেছ, 6 বছর পরও সেই একই কাজটাই করলে। কথা বললে যে অনেক কিছুর সমাধান হয় তা আর কবে বুঝবে? গর্দভ একটা। বলেই খাবারের কথা বলতে উঠে গেল। অহনা কপালের টোকা দেওয়া জায়গায় হাত ঘষে চাপা দীর্ঘশ্বাস ফেলল। সে কি বা বলতো আর? বলার মতো উপায় কি রেখেছিল কেউ? মাহাদির ডক্টর সাদিকের বন্ধু। অনেকদিন পর দুজনই দুজনকে অবাক, বিস্মিত। ডক্টরের নাম অনিন্দ। সাদিকের কলেজ জীবনের বন্ধু, তবে বন্ধুর ছেলে জেনে কিছুটা চিন্তিত দেখালো তাকে। মাহাদির চেকআপ করিয়ে কিছু টেস্ট লিখে দিল। সব কিছু নিজ হাতে সামলালো সাদিক। ওর স্বাভাবিক ভাব দেখে অনিন্দ একটু অবাক হলো। অহনার আড়ালে বলল, ভাবি তোকে কিছু বলেছে? বন্ধুর বউ বলে আগের সম্বোধন তক্ষুনি বাতিল করে এখন ভাবি বসিয়েছে। সাদিক ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপারে? অনিন্দ খানিক ইতস্তত করে বলল, মাহাদির অসুস্থতা নিয়ে। কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। উদ্বিগ্ন হলো বেশ। দুর্বল গলায় বলল, না বলেনি। আমার ছেলের কি হয়েছে? অনিন্দ উত্তর দিল না। সাদিকের উতলা ভাব দেখে কাঁধে হাত রেখে বলল, টেস্টের রিপোর্ট কাল দেবে। তুই কাল আসিস, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এখন মনে হয় না সিচুয়েশন সুইটেবল। সাদিকের চোখে ভয় দেখা দিল। অনিন্দ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না, এমন অসুস্থ হয়নি যে চিকিৎসা সম্ভব না। সাদিক দুর্বল গলায় বলতে চেষ্টা করল। তবুও। অনিন্দ হালকা হেসে বলল, ডোন্ট ওয়ারি ডিয়ার, মোমেন্ট এনজয় কর। ছেলের চিন্তা কাল করিস। আর ভাবিকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিস না। সাদিক মাথা হেলিয়ে সাই জানালো। অনিন্দ শুধুমাত্র অহনার সাথে কিছু কথা বলল। সাদিক তখন ছেলেকে নিয়ে বাইরে বসেছিল। অহনা বের হলো ফ্যাকাশে মুখে। সাদিক দেখে আরো চিন্তিত হলো। এরপরের পুরোটা সময় দুজনই চুপ ছিল। একজনের বলার ইচ্ছা ছিল না আর একজনের শোনার সাহস ছিল না। মাহাদির জ্বর যায় আসে করছে। সাথে ঠান্ডায় গলা বসে গেছে। সন্ধ্যার পর যখন সাদিক ছেলেকে কোলে বসিয়ে গল্পের বই পড়ে শোনাচ্ছিল তখন হঠাৎই মাহাদি নিজের হাত সামনে ধরে ভয়ার্ত গলায় বলল, বাবা, তো। সাদিক থমকালো। ছেলের মুখ ভালো করে চেক করে বুঝল, নাক দিয়ে তো পড়ছে। আর্ত গলায় ছেলেকে সাহস দিয়ে বলল, সমস্যা নাই আব্বু, আমারও এমন হয়। মাহাদি যাতে ভয় না পায় তাই এই মিথ্যেটা বলেছিল সে। এতে মাহাদি বেশ মজা পেল, সাথে তার ভয়ও দূর হলো। আগ্রহ নিয়ে বলল, তোমার কান দিয়ে তো পড়ে? সাদিক চিন্তিত থাকলেও ছেলেকে বুঝতে দিল না। হালকা হাসার চেষ্টা আরও উৎসাহ দিয়ে বলল, হ্যাঁ বাবা, অনেকে তো চোখ দিয়েও পড়ে। চোখ দিয়ে পড়ে? দারুণ বিস্মিত হলো মাহাদি। সাদিক মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভ্যাম্পায়ারদের চোখ দিয়ে পড়ে। মাহাদি বাবার দিকে আগ্রহভরে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ার কি? সাদিক এবারে হেসেই ফেলল। তার ছেলের জন্য ভ্যাম্পায়ার উচ্চারণটা বেশ কঠিন হয়ে গেছে। উচ্চারণের সময় চোখ কুঁচকে অনেক কষ্ট করে উচ্চারণ করেছে। আদুরে ভঙ্গিতে ছেলের গালে চুমু দিয়ে বলল, ভ্যাম্পায়ার হলো যারা মানুষের রক্ত খায় তারা। বাবার কথা বুঝে মাথা নাড়ল সে, বিজ্ঞ ভঙ্গিতে চিন্তাভাবনা করে বলল, তাহলে কি মশা ভ্যাম্পায়ার? না, ভ্যাম্পায়ার মানুষের মতো দেখতে হয়। তাহলে কি ডাক্তাররা ভ্যাম্পায়ার হয়? ওই ডাক্তার আঙ্কেলটার ওখানে একটা ডাক্তার আন্টি ইজেকশন দিয়ে আমার তো নিয়েছিল। আমার তো নিয়ে কি ওরা ভ্যাম্পায়ারকে দিয়েছিল? ইনজেকশন উচ্চারণও একইভাবে করল মাহাদি। সাদিক বুঝল, এমন কঠিন কঠিন উচ্চারণ তার ছেলের জন্য আসলেই কতটা কঠিন। মুখে আসতে চায় না তাও গাল ভরে উচ্চারণ করে। সাদিক মাহাদির মাথায় চুমু দিয়ে বলল,
না বাবা, ওটা টেস্টের জন্য নিয়েছিল। তুমি অসুস্থ নাকি সেই টেস্ট করতে রক্ত নিয়েছে। মাহাদি মাথা নেড়ে আফসোসের সুরে বলল। কি বোকা, আম্মুকে জিজ্ঞাসা করলেই তো হয়। আমার আম্মু সব জানে। সাদিক মৃদু হাসল। ছেলের মাথায় চুমু দিয়ে উদাস গলায় বলল। হ্যাঁ বাবা, তোমার আম্মু অলরাউন্ডার। মাহাদি মাথা নেড়ে স্বীকার করল, বাবা সব বোঝে। বই ছেড়ে টিভিতে কার্টুন চালালো মাহাদি। বাবার বুকে লেপ্টে কার্টুন দেখতে লাগল। সাদিক চোখ মুদে ছেলের স্পর্শ অনুভব করতে লাগল। এটাতে যে এত শান্তি লুকিয়ে আছে। বাবাকে অমনোযোগী দেখে মাহাদি গাল ফুলিয়ে ছোট দুই হাত দিয়ে সাদিকের গাল ধরে বলল। বাবা, আমরা হলুদ বাড়িতে ঘুরতে যাব। আজকে যেমন লাল বাড়িতে ঘুরতে গেছিলাম তেমন। সাদিক হেসে উঠল। তার কাছে থাকা প্রিয় মানুষের মনোযোগ অন্যদিকে থাকলে তারও রাগ ওঠে। ছেলে এই বৈশিষ্ট্যও নিয়েছে। হেসে উঠে মাহদির ছোট হাত নিজের বলিষ্ঠ হাতে নিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে বলল। ঠিক আছে, আমার আর্টের বাড়ির মতো বাড়িতে। বাবাকে হলুদ বাড়ির আসল দৃশ্য বুঝাতে চাইল মাহাদি। যদিও আঁকানো এখনো সম্পূর্ণ হয়নি তার। খুব চেষ্টায় আছে শেষ করার, কিন্তু আর পারেই না করতে। সাদিক হাসি চেপে ছেলেকে আশ্বাস দিয়ে বলল। আচ্ছা, ওইরকম ভাঙাচোরা হলুদ বাড়িতেই আমরা থাকব। মাহাদি গাল ফুলিয়ে বলল। না, ভালো বাড়ি, ওখানে আমরা অনেকদিন থাকব। সাদিক মাহাদির ফুলা গালে টোকা দিয়ে বলল। ঠিক আছে, আমরা অনেকদিন থাকব। আমি থাকব, আম্মু থাকবে, তুমি থাকবে আর আপু থাকবে। আপু বলতে মাহাদির সেই নিশু আপুকে বুঝল সাদিক। বেয়াদব মেয়েটাকে কিছুতেই তাদের ফ্যামিলিতে আনবে না। তাই একটু রাগী গলায় বলল। তোমার নিশু আপুকে আমি নেব না। মাহাদি বাবার বোকামিতে কপাল চাপড়ে বলল। উফফো, নিশু আপু না তো, অন্য আপু। একদম বেবি আপু, সারাক্ষণ আমার সাথেই থাকবে, এমন আপু। মাহাদির স্মৃতিতে বেবি আপুর স্মৃতি অনেক গভীর। তাদের এক প্রতিবেশী ছোট বাচ্চাকে দেখতে গেছিল মাহাদি। মিষ্টি বাচ্চাকে কোলে নিয়ে দারুণ খুশি হয়েছিল। কিন্তু আফসোস, কিছুক্ষণ থেকেই চলে আসতে হয়েছিল। সেদিন খুব মন খারাপ হয়েছিল তার। মাকে কতবার বলেছিল, অমন বেবি আপু তাদের নাই কেন? মা কোনো উত্তর দেয়নি। কিছুদিন পর নিজে থেকে চুপ হয়ে গেলেও মনে আশা রেখে দিয়েছে। অনেক ভাবার পর মাহাদির বেবি আপুর ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলেছে সাদিক। হাসতে হাসতে বলল। মাহাদির তাহলে বোন চাই? মাহাদি কি বুঝল কে জানে, জোরে জোরে মাথা দুলিয়ে বলল। হ্যাঁ, একদম বেবি আপুর মতো বেবি আপু চাই। খানিকক্ষণের এই কথাবার্তায় মাহাদির তের ব্যাপারটা কখন ধামাচাপা পড়ে গেল, কেউ বুঝতেই পারল না। রাতে মাহাদিকে ঘুম পাড়ানোর সময় অহনার নজরে তো পড়েছিল। মাহাদির নাক দিয়ে আবার তো পড়ছিল। ভেজা চোখে আলগোছে আঁচল দিয়ে তো মুছে দিয়েছিল অহনা। সাদিক অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করবে জন্য নিজের পুরনো ঘরে গিয়েছিল। কাজ শেষে ঘরে ফিরতেই অহনাকে না দেখে বাইরে এসে দেখে, অহনা বারান্দায় বসে আছে। সাদিক তেজি পা ফেলে অহনার ঠিক পাশ ঘেঁষে বসে। নীরবে কিছুটা সময় কাটা পর সাদিক হুট করে বলল। তোমার সমস্যাটা কি জানো অহনা? বারান্দার টিমটিম আলোতে সাদিকের দিকে তাকালো অহনা। চোখে জিজ্ঞাসু দৃষ্টি। হঠাৎ তার আবার কি সমস্যা হতে যাবে? সাদিক সামনে দৃষ্টি রেখে বলল। তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারো না। না কখনো অভিযোগ করো আর না কখনো প্রতিবাদী করো। এসব কেন করো না জানো? অহনা জানতে কোনো প্রশ্ন করল না। এই কথা এখন কোন দিকে যাবে তা ভালোই বুঝতে পারছে সে। সাদিক নিজ থেকেই বলল। কারণ তুমি ভিকটিম কার্ড প্লে করতে পছন্দ করো। নিজেই নিজের মতো কথা বানিয়ে নাও, সামনের মানুষটাকে ভাবার সুযোগই দাও না। সব সময় ভাবো, আমার সাথে এটা হবারই ছিল। অথবা, আমি যদি কিছু বলি তাহলে কি হবে? বলে তো দেখো কি হয়। অহনা চোখ সরিয়ে আস্তে করে বলল। আমি পারি না। সাদিক রেগে ধমকে উঠল। তুমি পারো না না, তুমি চেষ্টাই করো না। নিজেই নিজের মতো কথা বানিয়ে নাও। ইউ আর আ সাইকো। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তোমার। ডক্টর দেখানো উচিত। ট্রিটমেন্টের খুব জরুরি। সাদিক বেশ উত্তেজিত হয়ে পড়ল। অহনা কি বলবে ভেবে পেল না। বলার মতো ভরসা তো কোনোদিন পাইনি। তাহলে বলবে কিভাবে? যাদের এতদিন হলো জানে, চেনে, বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস না করে, তাদের দেওয়া প্রমাণে বিশ্বাস না করে কি তাকে বিশ্বাস করত? প্রসঙ্গ পাল্টালো সে। মাথার মধ্যে ঘুরঘুর করা প্রশ্নটা করতে বলল। সেদিন আপনার বিয়ে ছিল না সেটা বলেননি কেন? বলে কি লাভ হতো? অহনা ব্যথিত স্বরে বলল। সাদিক লেখা দেখে ভেবেছিলাম আপনার বিয়ে। সাদিক মৃদু হেসে বলল। পৃথিবীতে কি আমার একার নামই সাদিক?
মৌলি জেদ ধরেছিল, সাদিক ছাড়া কাউকে বিয়ে করবে না। ও মানুষ চায়নি, নাম চেয়েছে। তাই ওকে সাদিক নামটা এনে দিয়েছি। দুপুরেও একই কথা বলেছিল সাদিক। অহনা নীরব রইল। সাদিক তর্জনী দিয়ে অহনার থুতনি ধরে মুখ তুলে বলল, মনের কথা মুখে না আনলে এমন কষ্টই পেতে হয়, সাইকো ওম্যান। মা হয়েছ, এখন ওম্যানই হতে হবে। অহনার মনে পড়ল, এর আগে অনেকবার এটা নিয়ে কথা শুনিয়েছিল সাদিক কেন নিজের মতো কথা ভেবে নেয়? কেন কিছু প্রকাশ করে না? সরাসরি তো সাইকো গার্ল উপাধি দিয়ে দিয়েছিল। সাদিক অহনাকে ছেড়ে সামনে তাকিয়ে নিষ্প্রভ স্বরে বলল, অহনা, আর সময় ছিল মাত্র 2 মাস। তোমার ভিসার প্রসেসিং চলছিল, এই 2 মাস কি অপেক্ষা করতে পারতে না? অহনা মাথা নিচু করে ফেলল। কিভাবে বলবে, পরিস্থিতি ওকে সময় দেয়নি। সাদিক ওর নীরবতায় রেগে গেল। ধমকে উঠে বলল, কিছু বলছো না কেন? কথা বলতে পারো না? সাদিকের গর্জনে অহনা কেঁপে উঠল। ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, কি বলবো? তুমি তো কিছুই বলো না। কেন বলো না? কোথায় খুঁজিনি তোমাকে? পাহাড়, সমুদ্র, বস্তি, গ্রাম, কোথায় না খুঁজেছি? আর তুমি এসে পড়ে আছো এই মোহাম্মদপুরে। রিডিকিউলাস মোহাম্মদপুরে। আমার কি জানার কথা ছিল তুমি এখানে এসে বসে আছো? আমি কিভাবে 1 মাস ছুটি নিয়েছিলাম তা কেবল আমিই জানি। প্রতিবার তুমি কেন ভেবে নাও আমি মৌলিকে বিয়ে করব? ও আমার পাস্ট। যেদিন থেকে তোমাকে মেনে নিয়েছি সেদিকে থেকে মৌলির চিন্তা বাদ দিয়েছি। কোন জাহান্নামের মধ্যে ছিলাম আমি, একবারও জানতে চেয়েছো? না, নিজের মতো ভেবে নিয়েছো সবকিছু। চুপ করে আছো কেন? সব কথার পর এমন ধমকে না উঠলেই কি হয় না? অহনা ভয় পেয়ে চুপ রইল। সাদিক অহনার হাত শক্ত হাতে চেপে ক্ষিপ্ত স্বরে বলল, তোমার নামে কি কি এসেছিল আমার কাছে তা কল্পনাও করতে পারবে না। সব কিছুর পরেও আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চেয়েছি। কিন্তু হঠাৎ একদিন শুনি, অহনা পালিয়েছে। হিউজ টাকা চুরি করে পালিয়েছে। অসাম। সাদিকের স্বরে রাগ ছিল, ব্যথা ছিল, আফসোস ছিল। অহনা নিজেও ব্যথিত হল। আমি পালাইনি। আমাকে পরিকল্পিতভাবে বের করে দিয়েছিল। আপনার জীবনে থাকতে দেয়নি। এগুলো তো অহনা বলতে পারত কিন্তু বরাবরের মতোই মুখে তালা লাগিয়ে রাখল। 6 বছর কতটা লম্বা সময় জানো তুমি? কতটা ব্যস্ত দিনের আড়ালে চিন্তিত, ঘুম না হওয়া রাত আছে, জানো সেসব? দিনের কত ঘন্টা তোমাকে খুঁজতে ব্যয় করেছি, জানো? তোমাকে খুঁজতে কত টাকা নষ্ট করেছি, ইউ হ্যাভ নো আইডিয়া। সব টাকা ফেরত দেবে। আমার অত টাকাও হয়নি যে, এতগুলো টাকা পানিতে ভাসিয়ে দেব। অহনার অনেক কিছু বলার ছিল। সেসব না বলে ফট করে বলে বসল। কত টাকা? সাদিক আগুনের স্ফুলিঙ্গের মতো ধপ করে উঠল। অহনার ঘাড় ধরে নিজের মুখোমুখি এনে বলল, টাকার গরম দেখাচ্ছ? 6 বছরের সব সময় ফেরত দিতে পারবে? অশান্তি, অপমান, ডিপ্রেশন সব ফেরত নিতে পারবে? চোখে চোখ রাখার মতো সাহস অহনার কোনকালেই ছিল না। চট করে চোখ সরিয়ে ফেলল। সাদিক তাচ্ছিল্যের হেসে দূরে সরে বলল, 6 বছর পর ফিরে এসে কি বললে, স্ত্রীর অনুমতি ছাড়া নাকি দ্বিতীয় বিয়ে করা যায় না? স্বামী থাকতে পরকিয়া করা যায় না? প্রমাণ দিতে পারবে, যেগুলো আমার কাছে এসেছে তার সব মিথ্যা? কোনো প্রমাণ তার কাছে নেই। মুখের কথাকে কবে বিশ্বাস করেছে? এই বিষয়ে কিছুই বলতে চাইল না সে। উঠে যেতে চাইলে সাদিক শক্ত হাতে হাত চেপে মুখোমুখি বসিয়ে রাগী গলায় বলল, তুমি আসলে দিতে চাওই না। যার যা ভাবার ভাবুক। তুমি নিজের মতো ভাবলেই হলো। কথায় যে অনেক কিছুর সমাধান হয় তা আর কবে শিখবে? অহনা ঢোক গিলল। ওর কিছুই বলার নেই। সত্যিই কিছু বলার নেই। যেখানে বলে কোন লাভ নেই সেখানে বলবেই বা কেন? জীবনে শুধু নিজের বাবাকে মনের কথা বলেছে। বাবা শুনে সমাধান দিয়েছে না হলে মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেছে। বাবা মারা যাওয়ার পর মামা বাড়ির বাজে ব্যবহার মায়ের কাছে বলতে নিয়ে অনেক মার খেয়েছিল সে। এরপর যে মুখে তালা লেগেছে, আজ অবধি সেই তালা খোলেনি। অন্তত এইটুকু তো বুঝেছে, যেখানে তার মূল্য নেই সেখানে কথা বলা বোকামি ছাড়া আর কিছুই না। সেই ঘটনার পর যদি ও প্রতিবাদ করত তাহলে জল আরও ঘোলা হতো। না জানি আর কি কি অভিযোগ আনত। সেগুলো ভুল প্রমাণ করার কোন পদ্ধতি তো ওর জানা ছিল না। মোবাইল তার ছিল, নাম্বারটাও তারই ছিল। এখন সেখানে কে কি করছে তা তো কেউ জানতে চাইবে না। অহনার নীরবতা দেখে প্রচণ্ড রাগল সাদিক হাত ছেড়ে ধাক্কা দিয়ে বলল, আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব। তারপর তুমি তোমার ভাবনা চিন্তা নিয়ে থেকো। অহনা পিলারের গায়ে সশব্দে বাড়ি খেল। বারান্দার সিঁড়ির ওখানেই বসেছিল তারা।
ওর আর্তনাদের শব্দে সাদিক বিচলিত হতে জড়িয়ে ধরল অহনাকে। কাঁধে হাত বুলিয়ে ধীর গলায় বলল, সত্যিটা বলো অহনা। আবার সেই একই কথা। অহনা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে চুপচাপ উঠে দাঁড়ালো। সাদিক রেগে গেল আবার। বলবে না তাইলে? অহনা মাথা নিচু করে ফেলল। সত্যিই বলতে চায় না। সাদিক নিজের এক হাত দিয়ে অহনার এক হাত চেপে আরেক হাত দিয়ে ওর থুতনি চেপে হিসহিসিয়ে বলল, মাথা নিচু করছো কেন? কি বোঝাতে চাচ্ছ? তুমি অন্যায় করেছ? আমার কাছে সে ছবি ভিডিও স্ক্রিনশট এসেছে, তার সবটাই সত্যি? অহনা তবুও চুপ রইল। ওর জেদ দেখে যা বোঝার বুঝল সাদিক। চোয়াল ছেড়ে দিয়ে বলল, এভাবে বলবে না, সাইকো গার্ল তো তুমি। বলেই গেছিলাম। বলেই হাত ধরে টানতে টানতে ঘুমন্ত মাহাদির কাছে নিয়ে গেল। ওর গায়ের উপর অহনার হাত রেখে বলল, ওর গায়ে হাত রেখে সত্যিটা বলো। আতকে উঠল অহনা। সাদিক ভীষণ সিরিয়াস। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কাজ হলো না তখন মোক্ষম চাল দিয়েছে। অহনা অসহায় চোখে অসুস্থ ছেলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল সবটাই বলবে। এর ফল যাই হোক, ও বলবেই। কাপা গলায় বলল, তাহলে কথা দেন, আমার কথা অবিশ্বাস করলেও বাকি এই 2.5 মাস আপনি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাবেন না? অহনার ভয়েই এক জায়গাতেই। সব জানার পর যদি বিশ্বাস না করে, ওকে সাহায্য করতে না চায়, তাহলে ওর ছেলের কি হবে? 3 মাসের মধ্যে তো 2 সপ্তাহও হয়নি। এখনো বাকি অনেক দিন। সাদিক অহনার কপালে ঠোঁট ছুঁয়ে ভরসা দিয়ে বলল, কথা দিলাম, কোনোদিন ছেড়ে যাব না। অহনা ভরসা পেল নাকি জানা গেল না। শুধু বলে গেল নির্লিপ্তভাবে। এমন অনুভূতিহীন ছিল যে মনে হলো, এটা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। আসলেই নেই। মাহাদির জন্মের পর ওর অতীত নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। কে ওকে কি ভাবল সেটা ওর কাছে ফিকে হয়ে এসেছে। এগুলো ওর সাথে ঘটা নিছক কোন ঘটনা ছাড়া আর এর আর কোনো মূল্য নেই। সাদিক সব শুনে অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। মনে হলো, হয়তো এক্ষুনি আবার কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে অহনাকে হারিয়ে ফেলবে। যাদের নিজের ভাইবোন ছাড়া কোনোদিন কিছু ভাবেনি, তারা ওর এত বড় সর্বনাশ করে ফেলবে তা কল্পনাতেও আসেনি। ওদের হয়তো শাস্তি দেওয়া উচিত তার। কিন্তু সাদিক সিদ্ধান্ত নিল সে কিছুই করবে না। সৃষ্টিকর্তার ন্যায় বিচারের উপর ওর সম্পূর্ণ আস্থা আছে। তাই তার হাতেই সব ছেড়ে দিল। ডক্টর অনিন্দর চেম্বারে বসে অপেক্ষা করার মিনিট 10 মধ্যেই সে আসলো। সাদিক উঠে দাঁড়িয়ে কুশল বিনিময় করে আবার নিজের জায়গায় বসল। সাদিকের মুখ বেশ চিন্তিত দেখাচ্ছিল। তাকে আর চিন্তায় না ফেলে কোন ভনিতা ছাড়াই ডক্টর অনিন্দ বলল, মাহাদির রক্তের প্লেটলেট যথেষ্ট কম। কেমো সেশনের আগে প্লেটলেট দিতে হবে। সাদিকের মাথা বাজ পড়ল বলে মনে হলো। অবিশ্বাস্য সুরে বলল, কেমো দিতে হবে কেন? ডক্টর অনিন্দ মিনিটের মতো চুপ থাকল। চেম্বারে তেমন শব্দ নেই। একসময় এসির পাওয়ার কমিয়ে পরিবেশ ঠান্ডা করে বলল, মাহাদি লিউকেমিয়ায় আক্রান্ত। সহজ ভাষায় বললে ব্লা ডক এনসার। সাদিকের পুরো পৃথিবী দুলে উঠল, চেয়ারের হাতল ধরে দ্রুত নিজেকে সামলালো। অহনার কথা মনে পড়ল তার। কথাটা শোনার পর নিজেকে কিভাবে সামলেছিল সে। তার বাচ্চাটা, ছোট বাচ্চাটা ক্যান্সার নিয়ে ঘুরছে। ওইটুকু বাচ্চাটার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নিঃশ্বাসের বেগ পেতেই নিজের চুল খামচে ধরল সাদিক। পরিস্থিতি বুঝে বন্ধুকে সামলে নিতে সময় দিল অনিন্দ। একসময় সাদিক আহাজারি করে উঠে বলল, অনি, আমার ছেলে। আমার ছেলেকে কি হারিয়ে ফেলবো রে? সবে কোলে নিয়েছি ওকে। কাল রাতেও গল্প পড়ে শোনালাম। শোবার সময় কিভাবে আমার গলা জড়িয়ে শুয়েছিল। ও কি আর? কথা শেষ করতে পারল না সাদিক। শ্বাস টানা শুরু হয়েছে তার। অনিন্দ উঠে এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে পাশের চেয়ারে বসে পড়ল। সাদিকের বিবাহিত জীবন আর এর পরের জীবন সম্পর্কে মোটামুটি সবটাই জানে সে। তাই এটা নিয়ে আর প্রশ্ন তোলে না। সাদিক জানে ওর বন্ধু অনেক বড় ডাক্তার। তাও পাগলের মতো করতে লাগলো। অনিক ওকে শান্ত করতে বুঝিয়ে বলল, আগে তুই একটু শান্ত হ। আমি সব বুঝিয়ে বললে তখন এত কঠিন লাগবে না। লিউকেমিয়া বাচ্চাদের একটা সাধারণ রোগ। সব বাচ্চাদের না হলেও যাদের হয় তাদের এই টাইপের লিউকেমিয়াই হয়। আর প্রায় 90% বাচ্চাই সুস্থ হয়ে যায়। সাদিক বুঝল না, আর্তনাদ করে বলল, তাই বলে আমার ছেলে, ও কত কষ্টই না পাচ্ছে। এটা এটা কিভাবে হলো? কবে হলো এসব? অনিন্দ চোখ বুজে শ্বাস ফেলে বলল, কিভাবে হলো আর কবে হলো সেসব তো বলা সম্ভব না। আমি তোকে সব বুঝিয়ে বলছি। শান্ত হয়ে শোন। সাদিক চুপ রইল, কিন্তু শান্ত হলো নাকি বোঝা গেল না। অনিন্দ বন্ধুর হাতে নিজের ভরসার হাত চেপে বলল,
বোনম্যারোতে স্বাভাবিক অবস্থায় যতটা রক্তকণিকা তৈরি হয় লিউকেমিয়ায় আক্রান্ত হলে সেটার ব্যাঘাত ঘটে। আমাদের বডি স্বাভাবিকভাবে যতটা হোয়াইট ব্লাড সেল বানায়, তখন সেটা বেড়ে যায় আর তুলনামূলক রেড ব্লাড সেল কম হয়। আর এর ফলে হোয়াইট ব্লাড সেল অস্বাভাবিকভাবে বেড়ে রক্তে জমে যায়। যেমন আমাদের শরীরে চর্বি জমে আমাদের মোটা করে, তেমনি অস্থিমজ্জার ওই অংশ তখন ফুলে ওঠে। আর এটা ধীরে ধীরে পুরো বডিতে ছড়িয়ে যায়। লিউকেমিয়া ব্লাড ক্যান্সারের একটা প্রকার মাত্র। এর চিকিৎসা আছে আর প্রচুর মানুষ একদম সুস্থ হয়ে যায়। আর মেইনলি বাচ্চাদের শরীর কেমো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। অনিন্দু বুঝানোর শুরুটা রোগ দিয়েই করল। রোগ কিভাবে হয় সেটা বুঝতে পারলে চিন্তা অনেকাংশেই দূর হয়। কারণ তখন মনের মধ্যে থাকে, ওই অংশটুকু রিপেয়ার করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সাদিকের ক্ষেত্রেও তাই হলো। নিজেকে অনেকটা স্বাভাবিক করে ফেলল। অনিন্দু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দেখ সাদিক, ভাবি চিকিৎসার কোন কমতি রাখেনি। লাস্ট 10-12 দিন হলো মাহাদির সাপোর্টিভ মেডিসিন চলছে। লিউকেমিয়া ধরা পড়ার পর ওর ফুল বডি নতুন করে চেক আপ করানো হয়েছিল। শরীর অত্যাধিক দুর্বল আর লিভারের প্রবলেম ধরা পড়েছিল। খুব বেশি না, সামান্য। এই অবস্থায় কেমো দেওয়া সম্ভব হয়নি, দ্যাটস হোয়াই এই সাপোর্টিভ মেডিসিন চলছিল। আর এই অবস্থায় একটা বাচ্চার তার বাবা আর মাকে খুব দরকার। বাচ্চারা মাকে বেশি ভালোবাসলেও ভরসা বেশি বাবাকেই পায়, একটা আস্থা তৈরি হয় বাবার উপর। এটা ন্যাচারাল। ব্যতিক্রম অবশ্যই আছে, তবে সেটা আলাদা কথা। যাই হোক, ভাবির সাথে কথা বলে জেনেছি তোরা সেপারেশনে আছিস। আমি সাজেস্ট করলাম, বাচ্চার মেন্টাল কন্ডিশনের জন্য হলেও অন্তত বাবাকে বাচ্চার কাছে রাখুন। অন্তত কেমোর প্রথম 2-3 মাস। আর এরপরের ঘটনা আমার জানার কথা না, তোরা ভালো জানিস। এখন তোর কাজ শুরু, মাহাদিকে মেন্টালি স্ট্রং বানানোর। রিপোর্ট সব নর্মাল এসেছে। লিভারের প্রবলেম দূর হয়েছে। শুধু ওর শরীরে প্লেটলেট যথেষ্ট কম। কেমো দিলে এমনিতেই প্লেটলেট কমে যায়। তাই আগে প্লেটলেট দিতে হবে আর এরপর কেমোর প্রথম সেশন শুরু হবে। সাদিক সব শুনল, বুঝল। আহত পাখির মতো ছটফট করতে মন চাইল তার। পারল না কোনোভাবে। দুর্বল গলায় শুধু বলল, কবে দিবি? অনিন্দু সামান্য হেসে বলল, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। আমি তো আজকেই রোগীকে ভর্তি করার সাজেস্ট করব। আজকে প্লেটলেট ট্রান্সফার করলে কাল সকালেই কেমো দিতে পারব। সাদিক হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, ঠিক আছে, আজকেই ভর্তি করাবো। আর কিছু কি লাগবে? না, ভর্তি করানোর পর বাকিটা আমরা দেখে নেব। তুই স্বাভাবিক হয়েছিস দেখে ভালো লাগলো। সাদিক উত্তর না দিয়ে মাথা নেড়ে চেম্বার থেকে বের হলো। ও ঠিক কতটা স্বাভাবিক আছে তা ওর থেকে ভালো আর কে জানে। সারা রাস্তা মাহাদিকে বুকের সাথে আঁকড়ে ধরে এনেছে সাদিক। মনে পড়ে, একদিন অহনা বাজারে যাওয়ার আগে মাহাদিকে কোলে নিয়ে ওর কাছে এসেছিল যাতে ও ছেলেকে একটু দেখে রাখে। সাদিক সেদিন বেজার মুখে বলেছিল, দুর্বলতার জন্য শুধু মেডিসিন খেলে হবে না, শাক, সবজি, ফলমূল সব খেতে হবে। আজ মনে হচ্ছে, ওসব কেন বলেছিল? কেন প্রথম দেখায় ছেলেকে বুকে জড়িয়ে ধরেনি? কেন অহনা আর ফিরল না? আর কেনই বা সে ক্যারিয়ারের জন্য দেশের বাইরে চলে গেল? অন্তত ছেলের কাছে আরও অনেকটা সময় কাটাতে পারত। ছেলের শিশুকাল দেখতে পারত। 3 মাস এত কম সময়ে। অহনা আরও আগে কেন গেল না? ওর ছেলে অসুস্থ। সুস্থ ছেলেকে কি আদৌ দেখতে পারবে? হসপিটালে নেওয়ার 2 ঘন্টার মধ্যে প্লেটলেট দেওয়ার কাজ শুরু হলো। অহনা ছেলের মাথার কাছে বসে ছোট ছোট কথা বলে সাহস জোগাচ্ছে। সাদিক বারে বারে ওকেই দেখে যাচ্ছে। মেয়েটা এত শক্ত আছে কিভাবে? পরিস্থিতি কাউকে সত্যিই এত শক্ত বানিয়ে দেয়। হাসপাতালের সেই সাদা বিছানায় তাদের কলিজার টুকরা ভয়ার্ত মুখে শুয়ে আছে। সাদিক ছেলের হাত শক্ত হাতে চেপে ধরতেই মাহাদি খিলখিল করে হেসে উঠে বলল, আম্মু, বাবা ইজেকশনে ভয় পেল। সফেদ পোশাক পরা নার্সের হাতে ক্যানোলা ছিল। মাহাদি সেটাকেই অনজেক শন ভেবে নিয়েছে। আর তারপর বাবার ভয় দেখে সে নিজে আর অনজেক শনে ভয় পেল না। ছোট ছোট কথায় বাবাকে সাহস দিতে লাগল। নার্স সেই ফাঁকে মাহাদির হাতে ক্যানোলা ঢুকিয়ে সব সেট করে ফেলল। ক্যানোলা পরানোর সময় সামান্য আর্তনাদ করল মাহাদি। সাদিক ওর ক্যানোলা লাগানো নাজুক হাত নিজের শক্তপোক্ত হাতে তুলে চুমু দিয়ে বলল, মাহাদির আম্মুর মতোই মাহাদি ব্রেভ। ভয় একদম পাবে না, ঠিক আছে? মাহাদি বাবার দিকে তাকিয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে ফ্যাকাশে মুখে মাথা হেলিয়ে সাই জানালো। সাদিক মৃদু হেসে অহনার রক্তশূন্য মুখের দিকে তাকালো।
কি নির্লিপ্ততা! নিজেকে পাথর করতে আর কিছুই বাকি রাখেনি মেয়েটা। নার্স ধীরে ধীরে তের ব্যাগের নল মাহাদির হাতে সংযুক্ত করে দিল। তার কয়েক মিনিটের মধ্যেই প্লেটলেট ট্রান্সফিউশন শুরু করল। ডাক্তার পাশে দাঁড়িয়ে পরীক্ষা করছে মাহাদিকে। ওর শরীর ঠিক আছে কি না দেখছে। মাহাদির ছোট শরীরটা ভয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। সাদিক আর অহনা মিলে অনেক গল্প করল তার সাথে। মাহাদি কিছু গল্পে মনোযোগ দিয়ে খিলখিল করে হেসে উঠল, আবার কিছু গল্পে মনোযোগ দিতে না পেরে ভয় বা মায়ের বুকে মুখ গুজতে চাইল। ৪৫ মিনিটের দীর্ঘ জার্নির পর প্লেটলেট দেওয়া শেষ হতেই চোখ খিচে বন্ধ করে মায়ের কোলে ঢুকে পড়ল মাহাদি। সেদিন রাতটা হসপিটালেই কাটালো তারা। মাহাদিকে কেবিনে শুইয়ে বাইরে এসেছিল অহনা। ক্লান্ত দেহে বাইরে রাখা চেয়ারে বসতেই সাদিক খাবার নিয়ে আসলো। পাউরুটি আর কলা এনেছে। অহনা পাউরুটি হাতে চুপচাপ বসে রইল, পাশে সাদিকেরও একই হাল, দুজনের কারোরই খাওয়ায় আগ্রহ নেই। কিছুক্ষণ মৌন থেকে ভাঙা গলায় নীরবতা ভাঙল অহনা। ভেজা গলায় বলল, আমার ছেলেটা জীবনে কাউকে পায়নি। বাবার সাথে থাকার ভীষণ ইচ্ছা ছিল। একদম যখন ছোট ছিল তখন বাবা বাবা বলে ডাকত। তারপর আশেপাশের বাচ্চাদের দেখে ওর নিজের বাবার কথা জিজ্ঞাসা করত। আরো বড় যখন হলো তখন আর কিছুই বলেনি, কিন্তু মনে মনে বাবাকে চাইত। জ্বর হলে, কান্না করলে সারাক্ষণ বাবা বাবা ডাকত। ডক্টর বলল, ওর মেন্টাল কন্ডিশন খুব খারাপ। এমন হলে ঔষধ কাজ করবে না। বাচ্চার বাবাকে আনুন। বাচ্চার বাবাকে আনলাম। এখনো কি আমার ছেলেটা ঠিক হবে না? এই প্রথম অহনাকে এভাবে ভেঙে পড়তে দেখল সাদিক। অহনা আগ বাড়িয়ে কখনোই কিছুই বলেনি, কিন্তু নিজেকে প্রকাশও করেনি কোনোদিন। সাদিক আহত মনে জড়িয়ে ধরল তাকে। মাথায় চুমু দিয়ে আস্তে করে বলল, আমাদের ছেলের কিছুই হবে না। কয়দিন পর একদম ফিট হয়ে ফুটবল খেলবে। অহনা প্রতিউত্তর করল না, ওভাবেই স্বামীর বুকে পড়ে রইল। বোধহয় এইটুকু আশ্রয় তার খুব প্রয়োজন ছিল। মাহাদির কেমোথেরাপির প্রথম সেশন শুরু হলো পরদিন সকাল 11টায়। তার আগে মাহাদির সুন্দর চুলগুলো একদম ফেলা দেওয়া হলো। চিৎকার করে কান্না করছিল সে, নিজের চুল তার ভীষণ পছন্দের। অহনা আড়ালে চোখ মুছে ছেলেকে বুঝালো অনেকক্ষণ। শেষ পর্যন্ত বুঝল চোখ টোক ফুলিয়ে কান্নাকাটি করার পর। গাল ফুলিয়ে এরপর কেমোথেরাপি নিতে বসেছিল। মাহাদির চোখে মুখে ভীষণ ক্লান্তি দেখা যাচ্ছিল। সাথে একটু ভয় আর কৌতূহলও ছিল। কেমো ইউনিটের চারপাশে ড্রিপ, নল আর ডাক্তার নার্সদের ব্যস্ততা। মাহাদি টলটল চোখে সেই ব্যস্ততা দেখছিল। হালকা শোয়ানো চেয়ারে বসে আছে সে। তার মাথার কাছে বসে আছে মা আর পায়ের কাছে বাবা। অহনা ওর মুখভঙ্গি দেখে মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, ভয় করছে আব্বু? মাহাদি মুখ ছোট করে মাথা নাড়ল। তার মতো সাহসী ছেলের ভয় পাওয়াটা খুবই লজ্জাজনক, কিন্তু ভয়টাও যে অনেক বেশি। কিছুতেই লুকিয়ে রাখা গেল না। সাদিক চুপচাপ মা ছেলেকে দেখছে। মাঝে মাঝে মনে হচ্ছে, তারা মা ছেলে তাকে ছাড়া অনেক সুখী। ও এখানে এক্সট্রা পার্সন। ছেলে অসুস্থ না হলে কখনোই তার দরকার ছিল না অহনার। জীবনটা হঠাৎ কি জটিলই না হয়ে গেছে। ডক্টর অনিন্দর পরনে এপ্রন। বেশ আগ্রহ ভরে এপ্রন আর স্টেথোস্কোপ দেখছিল মাহাদি। এর মাঝে নার্স ওর হাতের শিরায় ছোট ঢুকালো। চোখ বড় বড় করে কেঁদে উঠল মাহাদি। অহনা ভয় পেয়ে মাহাদির চোখ হাত দিয়ে ঢেকে নিজের সাথে জড়িয়ে ধরল। মায়ের কোলে থাকা ভয়ার্ত মাহাদির শরীর কেঁপে কেঁপে উঠতে লাগল। আইভি ড্রিপের মাধ্যমে মেডিসিন ধীরে ধীরে তার শরীরে ঢুকতে লাগল। সাদিক ছেলের জুতা খুলে পাকলে তুলে নিল। এরপর আলতো হাতে পা ম্যাসাজ করে দিতে লাগল। আরামে শারীরিক অস্বস্তি ভুলে চোখ বুজে পড়ে রইল মাহাদি। ঘণ্টাখানিক পর মাহাদির শরীর কেমন নেতিয়ে পড়ল। বেশ অসুস্থ লাগতে লাগল তার। অনিন্দ আশ্বাস দিয়ে বলল, এটা ন্যাচারাল। মেডিসিনের জন্য বডি রিয়্যাক্ট করছে। অহনার জায়গায় তখন সাদিক বসেছিল। মাহাদির ছোট শরীর ঝাঁকি দিয়ে দিয়ে উঠে বাবার কাঁধে নেতিয়ে পড়ে রইল। নার্স কিছুক্ষণ পরপরই ওর শ্বাসপ্রশ্বাস, তাপমাত্রা, রক্তচাপ পরীক্ষা করছিল। দীর্ঘ 2 ঘন্টা পর এই মানসিক কষ্টদায়ক সেশন শেষ হওয়ার পর মাহাদি ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পর একদম সুস্থ দেখালো ওকে। আরও কিছুক্ষণ চেক আপ করিয়ে ছুটি দিল ডক্টর। তার আগে অহনা আর সাদিককে সাবধান করে দিল, কেমোথেরাপির সাইড ইফেক্ট সবসময় সাথে সাথে শুরু হয় না। আগামী কয়েকদিন ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। বেশি অসুস্থ হলে সাথে সাথেই যাতে হসপিটালে নিয়ে আসে। এরপরের 2-3 দিন মাহাদি একদম সুস্থ ছিল। আগের মতো দুর্বলতাও ছিল না। বাবার সাথে সাইকেল চালিয়েছে, হেঁটে হেঁটে বাজারে গেছে, আবার হালকা দৌড়ে ফুটবলও খেলেছে। ওকে এমন সুস্থ দেখে সাদিক সিদ্ধান্ত নিল, বাড়ি যাবে। দরকারি কিছু কাজ আছে তার।
পরের দিন দুপুরের পর বাড়ির উদ্দেশ্যে বের হলো সে, আর সেই দিন রাত থেকেই মাহাদির ধুম জ্বর। শেষ রাতে শ্বাসকষ্টের সাথে বমি শুরু হলো। শেষে তো বমির সাথে রক্ত পড়তে লাগলো। ভীষণ ভয় পেয়ে তক্ষুনি হসপিটালে নেওয়া হলো মাহাদিকে। সাদিক মাকে আদ্যোপান্ত সকল ঘটনাই বলেছে। জানে, মা বিশ্বাস করবে না। বিশ্বাস করেওনি। তার কাছে ভাতিজা ভাতিজির মূল্য অনেক। সাদিক বিশ্বাস করানোর চেষ্টাও করেনি। শেষে নাতির কথা শুনে বিস্মিত হলো ফরিদা। তারপর যখন মোবাইলে মাহাদির হাস্যোজ্জ্বল ছবি দেখালো তখন বিস্ফারিত চোখে শুধু ছবিটা দেখেই গেছে। হুবহু সাদিকের ছোটবেলার ছবি। ছবির পর সাদিক ব্যাগ থেকে মাহাদির আর্টের খাতা বের করে সামনে ধরে বলল, দেখো মা, আমার ছেলেটা একদম তোমার মতো আর্ট করে। তুমি ওকে পছন্দ না করলেও তোমার গুণ পেয়েছে। ফরিদা বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। শুধু নিজের ছেলেকে দেখতে লাগলো। কি মুগ্ধ চোখে নিজের ছেলের আঁকানো ছবি তাকে দেখাচ্ছে। কি প্রসন্নই না দেখাচ্ছে ওকে। ছেলের সুখ যে এখানে ছিল, তা কি তিনি বুঝেছিলেন? এসব দেখে হঠাৎই তার নাতিকে দেখতে মন চাইল। অনেক সাহস সঞ্চয় করে বলল, যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাস বাবা। তোর বাবা তো বাড়িতে নাই। নাতিটাকে একটু দেখে আসতাম। নিয়ে তো আর আসলি না। তোর বাবা থাকলে তাও তোর বাবার সাথে যেতে পারতাম। সাদিক তাচ্ছিল্যের সাথে হেসে বলল, অসুস্থ ছেলেকে নিয়ে ট্রাভেল করা সম্ভব না মা। আর তাছাড়া ওকে আমি আনতামও না। মাহাদির অসুস্থতার কথা শুনে চমকে উঠল ফরিদা। অবাক হয়ে বলল, কি হয়েছে ওর? সাদিক দীর্ঘশ্বাস চেপে বলল, ব্লাড ক্যান্সার। ফরিদা কিছুক্ষণের জন্য কথাই বলতে পারল না। বিস্ময় কাটিয়ে মুখে আঁচল চেপে কাঁদতে লাগল। আর্তনাদ করে বলে উঠল, আমাকে একবার নাতিটাকে দেখতে দে বাবা। অসুস্থ নাতিটাকে একবার দেখে আসি। সাদিক থমথমে মুখে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বলল, তুমি এমনভাবে বলছো যে মনে হচ্ছে আমার ছেলেটা মরে যাবে। ফরিদা আঁতকে উঠল। কিসব বলছিস তুই? সাদিক উত্তর দিল না। হালকা হেসে পকেট থেকে 2000 টাকা বের করে মায়ের সামনে রেখে বলল, তুমি আমার ছেলেকে মারতে যে টাকা দিয়েছিলে, এটা সেই টাকা। আমার ছেলের সব ঋণ শোধ করলাম মা। দোষ তো আমি আর অহনা করেছি। বাচ্চাটা নির্দোষ। অসুস্থ বাচ্চাটার উপর আর রাগ রেখো না মা। আর পারলে আমাদের মাফ করে দিও। ফরিদা ডুকরে কেঁদে উঠল। ভুল হয়েছে বাবা, খুব বড় ভুল হয়ে গেছে। মাফ করে দে। নাতিটাকে একবার দেখাতে নিয়ে যা বাবা। ফরিদা সত্যি সত্যি অনুতপ্ত নাকি বোঝা গেল না। একসময় যেই বাচ্চার একমাত্র অপরাধ ছিল, সে অহনার গর্ভে জন্মেছিল। আর আজ সেই বাচ্চার অসুস্থতার কথা শুনে এত কষ্ট পাচ্ছে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? সাদিক মাথা নেড়ে বলল, তুমি ওকে দেখার অধিকার হারিয়েছ মা। আমার বাচ্চাটাকে জন্মের আগেই তুমি মেরে ফেলতে চেয়েছিলে। একবারও তোমার নিজের ছেলের কথা ভাবনি। ফরিদা আহাজারি করে উঠল। সাদিকের হাত চেপে বলল, ভুল তো আমি করেছি বাবা, আমার ভুলের শাস্তি আমাকে অন্যভাবে দে। এমন সম্পর্ক ছিন্ন করে শাস্তি দিস না। ভুল না মা, অন্যায় করেছ। অনেক বড় অপরাধ করেছ তুমি। বাবা মায়ের অন্যায়ের শাস্তি নাকি সন্তানরা পায়? তোমাদের অন্যায়ের শাস্তির জন্যই বোধহয় আমার ছেলেটার আজ এই অবস্থা। ওর মাধ্যমেই বোধহয় আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। ফরিদা আর কথা বলতে পারল না। ছেলের হাতে কপাল রেখে অঝোর নয়নে কাঁদতে লাগল। কান্নাকাটি যখন অসহ্য লাগল সাদিকের কাছে, তখন উঠে ঘরে গেল। তার সব জিনিসপত্র লাগেজে তুলে, অহনার পাসপোর্ট নিয়ে একেবারে বেরিয়ে গেল। মায়ের আর্তনাদ, আহাজারি কিছুই শুনল না। সাদিক ফিরতে ফিরতে মাহাদির অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে। রক্তে প্লেটলেট কমে যাওয়ায় আবার হিমোগ্লোবিন দেওয়া হচ্ছে। এবারে ভয় পাচ্ছে না মাহাদি। চুপচাপ শুয়ে মোবাইলে কার্টুন দেখছে। সাদিক যখন কেবিনে আসলো তখন অহনা সেখানে ছিল না। দেখা হলো শুধু ছেলের সাথে। ক্লান্ত শরীরে ছেলেকে দেখে মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেল। কাছে যেতেই বাবার চোখে চশমা দেখে খিলখিল করে হেসে উঠল মাহাদি। সাদিকের চোখের দিকে আঙুল তুলে নিজের মুখে হাত চেপে হাসতে হাসতে বলল, বাবা চশমা পরে, বাবা চোখে দেখে না। সাদিকও হেসে ফেলল। ছেলের কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ আব্বু, বাবার নজর খুব খারাপ। না হলে কি আর মাহাদিকে আর মাহাদির আম্মুকে খুঁজে বের করতে ব্যর্থ হয়? মাহাদি অত কিছু না বুঝলেও বাবার আদর বুঝে গলা জড়িয়ে ধরল এক হাত দিয়ে, আরেক হাতে প্লেটলেট দেওয়া হচ্ছে। এক হাতের বাঁধনে উঠতেই দিল না বাবাকে। সাদিক বেডে ভালো করে বসে মাহাদির পিঠের নিচে হাত দিয়ে তুলে বুকে জড়িয়ে আধশোয়া হয়ে রইল। অহনা খানিক পর আসলো। মুখ থমথমে। ভেতরে এসে সাদিককে দেখে গোমরা মুখে বলল,
বাইরে আপনার কাজিনরা এসেছে। অহনার মুখ দেখেই মনে হচ্ছে তাদের আশা তার একদম পছন্দ হয়নি। সাদিক সবটা বুঝল। তারপর দ্রুত পায়ে বাইরে চলে গেল। সকলে দল বেঁধে এসেছে। নিশ্চয় সব জানতে পেরেছে আর তাই নিজেদের পক্ষে সাফাই গাইতে চলে এসেছে। সাদিক মহা বিরক্ত হল। রাগী গলায় বলল, কেন এসেছিস? সজীব আমতা আমতা করে বলল, তোমার ছেলেকে দেখতে। ফুপি বলল, তোমার ছেলের নাকি ক্যান্সার হয়েছে। ফরিদা আর খলিল সাহেব সম্পর্কে খালাতো ভাইবোন ছিল। আত্মীয়ের উপর করা এই আত্মীয় বেশ জোর পাকিয়েছে। সাদিক কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। সবার চোখে মুখে কি দাপট। মনে হচ্ছে হাতে লাঠি থাকলে এক্ষুনি মা রামা রি শুরু করে দিত। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ আমার চেষ্টা করে বলল, যদি মাফ হতো তাহলে আইসয়ার তোরা কেউ আর বেঁচে থাকতি না। মাথা আর খারাপ করিস না আমার। চলে যা এখান থেকে। সায়রা এগিয়ে আসলো। নিজেদের নির্দোষ প্রমাণ করতে বলল, সাদিক ভাই, আমরা তো আপনার আর মৌলির ভালোর জন্যই সব করেছি। এখন সব দোষ আমাদের দিচ্ছেন। মৌলি তেতে উঠল, আমার নাম নিচ্ছিস কেন? আমি কি তোদের এসব করতে বলেছিলাম? সাদিক ক্রোধিত স্বরে বলল, আমার যথেষ্ট ভালো করেছিস তোরা, তোদের ভালোবাসায় আমি শ্বাস নিতে পারছি না। আমার ধৈর্যের পরীক্ষা না দিয়ে বিদায় হ তাড়াতাড়ি। মিরাজ রেগে বলল, তুমি ওই মেয়ের জন্য আমাদের অপমান করছো ভাই? তুমি জানো ও কি করেছে? চরিত্রহীন মেয়ে ও, নিজেকে না জানি কাকে কাকে। কথা শেষ করার আগেই সাদিক রেগে মিরাজের কলার চেপে ধরল। নিজের মুখোমুখি দাঁড় করিয়ে ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বলল, আমার স্ত্রীর সম্পর্কে একটা বাজে কথা বলবি তো আস্ত বাড়ি ফিরতে পারবি না। আমি তোদেরও চিনি আর আমি আমার স্ত্রীকেও চিনি। মিরাজও কম যায় না। রেগে একদম সাদিকের চোখে চোখ রেখে নির্ভয়ে দাঁড়িয়ে রইল। অবস্থা বেগতিক দেখে সজীব মিরাজকে ছাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। রাগ কমাতে সেখানে কিছুক্ষণ পায়চারি করল সাদিক। কিছুক্ষণ মাথার চুল আঁকড়ে, কিছুক্ষণ ঘাড় মালিশ করে আর শেষমেশ মুখ দুই হাতে ঢেকে দীর্ঘশ্বাস ফেলে তারপর কেবিনে গেল। অহনা বোধ হয় তার জন্যই অপেক্ষা করছিল। সাদিক ঘুমন্ত মাহাদির দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বলল, চলে গেছে ওরা। স্বস্তির নিঃশ্বাস ফেলল অহনা। চলে না গেলে ও মাহাদিকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছিল। নিজের বাচ্চাকে কিছুতেই ওদের সামনে আনত না। না হলে ওরা ওকে দেখে না জানি কি নাকি করে বসত। সাদিক অহনার পাশে বসে হাত চেপে বলল, বাবা আসতে চাইছে। বলবো আসতে? অহনা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। খলিল সাহেব প্রথম দিকে তার খুব খেয়াল রাখলেও পরে তিনি ছিলেন নির্লিপ্ততা। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ওকে তার সামনে রে ফেললেও তিনি কিছুই বলতো না। আর সেই ঘটনার পর কি করল? দলবল নিয়ে প্রথমে ওর মামার বাড়ি আর তারপর মা আর বোনের শ্বশুরবাড়ি গিয়ে নিজ দায়িত্বে সব জানিয়ে এসেছিল আর বেশ ভালোমতো গন্ডগোলও করেছিল। সেসব সাদিককে বলা হয়নি। প্রথমবারের মতো চাপে না পড়ে নিজে থেকে আস্তে করে নির্ভয়ে সবটা বলল। সাদিক মর্মাহত হলো দারুণ। তার যে বাবা কখনোই কোনো ঝামেলায় থাকেনি, সেই বাবাই নাকি এইসব করে বেরিয়েছে। সব দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শক্ত করে অহনার কাঁধ চেপে নিজের সাথে জড়িয়ে রাখল সাদিক। বাবাকে মেনে নিলেও তাকে ফেলে বাবা মায়ের এই নিরালা আলাপ তার একদম পছন্দ হয়নি। তাই জেগে উঠেই হাত বাড়িয়ে মায়ের আঁচল টেনে ধরল। অহনা চমকে উঠে পেছনে ফিরতেই মাহাদিকে জেগে থাকতে দেখে আদুরে হাতে ছেলের মাথার চুলে হাত বুলিয়ে দিল। এরপরের ৩-৪ সপ্তাহ মাহাদির কেমোথেরাপির প্রথম সেশন চলল। এই কয়েকদিনের মধ্যে দৌড়াদৌড়ি করে মাহাদির পাসপোর্টের কাজ আর তাদের দুজনে ভিসার কাজ সম্পূর্ণ করে ফেলল সাদিক। মাহাদির কেমোথেরাপির প্রথম সেশন দেশে হলেও বাকি সেশন দেশে বাইরে হবে। কাজ শেষ হতে হতেই মাহাদির প্রথম সেশন বেশ ভালোমতো শেষ হলো। হসপিটাল থেকে বাড়ি আনা হলো তার 2 দিন পরেই। আগামী সপ্তাহে তাদের ফ্লাইট। অহনা গোছগাছে ভীষণ ব্যস্ত। সাদিকও ব্যস্ত ছিল কিন্তু তার মাঝেই সময় করে মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে লাগলো। হঠাৎ মাহাদি এসে পেছনে থেকে সাদিকের কানে সুরসুরি দিতেই সাদিক তার হাত ধরে মাথা পেছনে দিকে ঝুঁকিয়ে আদুরে গলায় বলল, মায়ের কাছে ভদ্র বাচ্চা আর বাবার কাছে আসলেই দুষ্টমি। মাহাদি খিলখিল করে হেসে পেছনে থেকে সাদিকের গলা জড়িয়ে ধরল। সাদিক প্রসন্ন হেসে 2 হাত দিয়ে ছেলের ছোট 2 হাত ধরে মাথা ঘুরিয়ে তার মাথায় চুমু দিল। মাহাদি থেমে না থেকে হাসতে হাসতেই দুষ্টমি করে বাবার কানে, ঘাড়ে ফু দিয়ে বিরক্ত করতে লাগল। সাদিক উচ্চশব্দে হেসে উঠল। সামনে ল্যাপটপের ভেতর থেকে ফরিদা ছেলের এমন প্রাণবন্ত, উচ্ছ্বাসিত হাসি দেখে মুগ্ধ হল। মাহাদি কিছুক্ষণ বাবার সাথে দুষ্টুমি করে আরেকটু ঝুঁকতেই ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো।
প্রথমটায় ভিডিও কল বুঝতে পারেনি, ভেবেছিল ভিডিও চলছে। ভিডিও কল বুঝেই নিজেকে সাদিকের আড়ালে নিল। কিছু মুহূর্ত পর বাবার পেছনে থেকে অল্প মাথা বের করে ডাগর ডাগর চোখে ল্যাপটপ স্ক্রিনে তাকাতে লাগল। ফরিদা তো কিছুই বলতে পারছে না, শুধু নাতিকে দেখছে দুচোখ ভরে। স্পর্শ করার অধিকার নিয়ে নিলেও দেখার অধিকার সাদিক নিল না। বেশ কিছুক্ষণ এমন চলার পর মাহাদি বাবার কানের কাছে মুখ নিয়ে হাত দিয়ে ঠোঁট আড়াল করে ফিসফিস করে বলল, এটা তো দাদিমা, তাই না বাবা? সাদিক মুচকি হেসে বলল, হ্যাঁ, কথা বলবে। মাহাদি সজোরে মাথা নেড়ে এক দৌড়ে ভেতরে চলে গেল। এরপর ফরিদা কি বলবে সেটা সাদিক জানে, তাই তাকে কিছু বলতে না দিয়ে বলল, আগামী সপ্তাহে আমরা দেশ ছাড়ছি মা, যাওয়ার আগে দেখা করে যাব, এইটুকুতে আপত্তি নেই আশা করি। বলে কথা শেষ করে সাদিক কল কেটে দিতেই ডুকরে কেঁদে উঠল ফরিদা। অন্য পাশে সাদিক দীর্ঘশ্বাস ফেলল, না মায়ের কষ্ট দেখতে পারবে আর না তাকে ক্ষমা করতে পারবে। কি দারুণ এক যন্ত্রণা! বিদেশের মাটিতে মানিয়ে নেওয়া সহ কেমোথেরাপির সেই সময়কালটা ভীষণ যন্ত্রণার ছিল মাহাদির জন্য আর অহনা, সাদিকের জন্যও। বিশেষ করে কেমোর পরের অসুস্থতাটা মাহাদিকে বেশ ভুগিয়েছে। অহনা সাদিক দুই হাতে ছেলেকে আগলেছে। মাহাদি কখনো বুঝেছে আবার কখনো তারস্বরে কান্নাকাটি করেছে। বিশেষ করে মাঝের সময়টাতে মেজাজ ভীষণ খিটখিটে হয়ে গেছিল তার। এরপর আস্তে আস্তে শরীর সব মেনে নেওয়ায় ক্যান্সার হার মানল। মাহাদির কেমোথেরাপির লাস্ট সেশন শেষে ডক্টর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, মাহাদি, তুমি তো সম্পূর্ণ সুস্থ, এখন কি করবে? মাহাদি কিছুক্ষণ ভাবল। স্কুলে যাচ্ছে 2 বছর হলো, সুতরাং মাথায় এখন ভ্যাকেশনের চিন্তা ঘুরছে। বেশ খানিকক্ষণ চিন্তা করার পর বলল, আমি, বাবা আর বেবি আপু মিলে ফুটবল ম্যাচ দেখতে যাব। ডাক্তার বাঙালি ছিল। মাহাদির সাথে তার কথোপকথন বাংলায় হচ্ছে। ডাক্তার হেসে উঠে বলল, তোমার মাকে নেবে না? মাহাদি ডাক্তারের বোকামিতে কপাল চাপড়ে বলল, আম্মু না গেলে বেবি আপু যাবে কিভাবে? বেবি আপু তো এখনো আম্মুর টামিতেই আছে। অহনা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। যে কথাটা একমাত্র ছেলেকে ছাড়া এখন পর্যন্ত আর কাউকে জানায়নি, সেই কথাটা ছেলে কি নির্দ্বিধায় বলে দিল। কতবার করে বুঝিয়েছিল তাকে যাতে এখনই কাউকে কিছু না বলে, আর ফট করে এমন হাটের মাঝে কাঁঠাল ভেঙে দিল। সাদিক রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকাতেই অহনা মুখ ঘুরিয়ে নিজেকে সামলাল। সাদিক অহনার কানের কাছে মুখ নিয়ে রাগী গলায় ফিসফিস করে বলল, বউরা নাকি বরদের টাকা লুকিয়ে রাখে, আর তুমি এইসব লুকিয়ে রাখো। বাড়ি চলো, নিরিবিলিতে ভালো করে শুনবো আর কি কি লুকিয়ে রেখেছ। অহনা লজ্জায় মাথা নুইয়ে ফেলল। এই লজ্জার জন্যই তো কথাটা এখনো বলতে পারেনি। ডাক্তার আর মাহাদির খোশগল্প চলতেই থাকল। আর কি কি করবে মাহাদি? মাহাদি আরও ভাবল। তারপর ফোকলা দাঁতে হেসে বলল, আমরা সামার ভ্যাকেশনে হলুদ বাড়িতে যাব, আর সেখানে অনেকদিন থাকব। মাহাদির বয়স এখন 7। সামনের দাঁতগুলো তার নিজের অস্তিত্ব বিলীন করে নতুনের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। তাই বলা চলে মাহাদি এখন বড় হয়েছে। তবে বড় হলেও তার স্মৃতিতে সেই হলুদ বাড়ি এখনো জ্বলজ্বলে। এতদিনে আরও অনেকভাবে সেই বাড়ির ডিজাইন সে বানিয়েছে। বর্তমানে সেই বাড়ি এখন দোতলা বাড়ির রূপ ধারণ করেছে, যার সামনে রয়েছে বড় রাস্তা আর রাস্তায় ঢালাই করে ফেলে রাখা রং আর অনেক ক্যানভাস। গাছের মতো করে রঙের তুলি দাঁড়িয়ে আছে। মাহাদি স্বপ্নে দেখে, সেই হলুদ বাড়ির সামনে বসে গাছের মতো তুলি দিয়ে রাস্তা থেকে রং তুলে তুলে আর্ট করবে সে। কল্পনা করেও তার গায়ে কাঁটা দিয়ে দিয়ে ওঠে। সমাপ্ত।